আচ্ছা, সো আমরা মেইনলি কি দেখেছিলাম, ঠিক আছে? আমরা এখানে উই হ্যাভ লুকড ইন টু দিস চ্যাপ্টার যে অ্যাকচুয়ালি ডেটা কালেকশনটা কীভাবে করা যায়। সো এখানে দেখেন আমরা উই হ্যাভ গন থ্রু দ্য ডেপথস। সো এখানে যদি আমরা দেখি, সো ডেটা কালেকশন মেথডসের মধ্যে আমরা তিনটা জিনিস মানে মেইনলি করেছিলাম, ঠিক আছে? ইফ ইউ লুক অ্যাট ক্লোজলি ডেটা কালেকশন মেথডস, সো আমরা যে ডেটা কালেক্ট করব সব স্টেপস তো আমরা আসছি, ফাইনালি আমাদের কি ডেটা কালেকশনের পরে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাই না? সো এখানে যদি আমরা দেখি তাহলে তিনটা জিনিস আছে। কি কি? অবজারভেশনটা তো আমরা দেখেছি যে আমরা মানুষকে দেখে যে জিনিসগুলো ইন্টারপ্রেট করি বা যে জিনিসগুলো আমরা নোট ডাউন করি, মানুষকে দেখে কিছু জিনিস অবজার্ভ করা যায় না? এখন আপনি কীরকম মুডে আছেন আপনার চেহারা দেখে একটু কিছু তো বোঝা যাবে। মানে আপনি যদি খুব বিরক্ত বোধ করতেছেন বা আপনি খুবই আপসেট আছেন, এটা দেখে কিন্তু একটু অ্যানালাইজ করা যায় কি না? বা আপনার যে বিহেভিয়ার, বাইং প্যাটার্ন, বা আপনি কী চিন্তা করতেছেন, একটা প্রোডাক্ট কেনার সময় কতটুকু সময় লাগাচ্ছেন, হ্যাঁ, এটার প্রাইসটা দেখতেছেন, আপনার যদি ওই জিনিসটাকে ক্লোজলি অ্যানালাইজ করা হয় বা ক্লোজলি জিনিসটা দেখা হয়, ওখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন ইন্টারপ্রেট করতে পারবো, রাইট? কারণ আমি কিন্তু বুঝতে পারবো যে দেখেন আপনি ধরেন যে সামান্য আপনি একটা 100-150 টাকার জিনিস কেনার সময় আপনি 5 মিনিট টাইম ওয়েস্ট করতেছেন, কথাটা বুঝছেন? তার মানে ইউ আর ভেরি চুজি অ্যান্ড বার্গেনিং বায়ার, তাই না? কারণ যে অনেকে আছে 150 টাকার জিনিস এত দেখার কি আছে, কিনা ফেলো। আবার অনেকে আছে ভাই 150 টাকার জিনিস বাদ তাও যাচাই বাছাই করে 2-3টা জায়গা দেখে একই শেলফের মধ্যে। আপনি যদি ওই যে ইয়াগুলোতে যান, ওই যে মানে আগোরা, মিনা বাজার, এখানে কিন্তু দেখবেন যে অনেকে কিন্তু এই ধরনের মানে অনেকগুলো যাচাই বাছাই করে, গেস করে, কারণ ওখানে অনেক ভ্যারিয়েশনস অফ ব্র্যান্ডস থাকে। ধরেন আপনি একটা বিস্কিটস কিনবেন বা একটা যে কোনো কিছু কিনবেন, আপনি অনেকগুলো জিনিস দেখে আপনি ওখান থেকে করে কিনতেছেন। সো ওই জিনিসটা কিন্তু অবজারভেশনের থ্রুতে, ওদের কিন্তু জাস্ট ক্যামেরা সিস্টেম থাকে, তো ওখান থেকে কিন্তু ওরা অনেক ইনফরমেশন করে যে অ্যাকচুয়ালি মানুষরা কীভাবে বিহেভ করতেছে, কনজিউমার বিহেভিয়ার যেটাকে বলে, বায়ার বিহেভিয়ার। আপনারা পড়েছেন না কনজিউমার বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ার? তো এই বিহেভিয়ার প্যাটার্নসটাকেই জাজ করার জন্য আমরা উই হ্যাভ দিস অবজারভেশন। এটার পরে ইভেন কোর্সও কিন্তু আছে যে আমরা কনজিউমার বিহেভিয়ার দেখি, অর্গানাইজেশনাল বিহেভিয়ার দেখি। সো আমরা ওই বিহেভিয়ারাল অ্যানালাইসিসগুলো করার চেষ্টা করি, হাউ থ্রু অবজারভেশন, ওয়ান অফ দ্য টেকনিক্স। তারপরে অ্যানাদার ওয়ান ইজ কোয়েশ্চেনিয়ার, যেটা আমরা ওই যে কোয়েশ্চেনিয়ার বানাই আমরা ইমেলে দিতে পারি। আপনাদের কাছে অনেক ধরনের এরকম আসে না যে কোয়েশ্চেনিয়ার আসে, আপনারা আমাদের সার্ভেটা একটু ফিল আপ করে দেন, এরকম কোয়েশ্চেনিয়ার তো ফিল আপ করেন, তাই না? অনেক সময় আবার এখন অবশ্য ওই মানে পেন অ্যান্ড পেপারে আর কেউ দেয় না, এখন সবাই অনলাইনেই করে, কারণ পেন অ্যান্ড পেপারে এখন ইটস নট মোর কনভিনিয়েন্ট, কারণ এটা কস্টলি, পেজ প্রিন্ট করো, ফটোকপি করো, মানুষের কাছে যাও। আর ওই ডিজিটালাইজড হলে যেটা সফট কপি, এটা সবাইকে হাজার হাজার মানুষকে একসাথে পাঠিয়ে দেওয়া যায়, কোনো কস্ট নাই, জাস্ট ভেরি ইজি, সিম্পল অ্যান্ড ইজি, এবং ওটা ডেটা কালেকশন করাটা অনেক ইজি। কারণ হ্যাঁ ওরকম এখন কিন্তু এই জিনিসগুলো নাই। এখন দেখেন আপনি ডিরেক্টলি আপনি একটা গুগল ফর্মসে করতেছেন বা এমনি সার্ভে মাঙ্কি এই ধরনের সফটওয়্যার ইউজ করতেছেন, করে আপনি ডিরেক্টলি পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দেওয়ার পরে রেজাল্টগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে এবং ওটা থেকে ডিরেক্ট আপনি ডেটাটা কালেক্ট করে ফেলতেছেন। আপনার কিন্তু ম্যানুয়ালি অনেক কাজ কমে যাচ্ছে, খরচও কমে যাচ্ছে, ইটস লট ইজিয়ার, তাই না? সেটাই। সো ওই কোয়েশ্চেনের দিয়ে আমরা এটা করতে পারি। ইভেন আপনাদের এমনিও তো অনেক সময় অনেক জায়গা থেকে তো অনেক ইমেল আসে যে কোয়েশ্চেনের সার্ভে ফিল আপ করার জন্য। সো দোজ আর দ্য থিংস। তারপরে যেটা বলতেছে আপনার ডেটা কালেকশন মেথড, মানে ইন্টারভিউ নাম্বার 3টা যেটা হচ্ছে ইন্টারভিউটা কেন আমাদের ইম্পর্টেন্ট? ইন্টারভিউটা তো আমরা কি, ইন্টারভিউটা হচ্ছে আমাদের ফেস টু ফেস, পার্সোনালি আমরা করি না, আমরা যে অনেকগুলো জিনিস দেখলাম, ফোকাস গ্রুপ দেখলাম, তারপর ফেস টু ফেস ইন্টারভিউ দেখলাম। ফেস টু ফেস ইন্টারভিউটাতে কেন ইম্পর্টেন্ট? এটা হচ্ছে অনেক ইন ডেপথ আলোচনা করা যায়, তাই না? আমি যখন আপনার সাথে 1-to-1 বা একটা গ্রুপের সাথে আমি এখানে বসে আমি এই যে ক্লাসে আমি কি ইন ডেপথ আলোচনা করতে পারছি, একটা ইন্টারাকশন হচ্ছে না। আপনি একটা কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারতেছেন যে স্যার এই জিনিসটা যদি এরকম না হয় এরকম হতো তাহলে কী হইতো। সো দিস আ টু-ওয়ে কমিউনিকেশন, কিন্তু সিঙ্গেল কমিউনিকেশন না, তাই না? সো এখান থেকে উই ক্যান হ্যাভ আ মোর মানে বেটার ডেটা পাওয়া পসিবল, তাই না? যে এখান থেকে আমরা কিন্তু ইন ডেপথ ইনফরমেশন ফ্রম দিস ইন্টারভিউ। তাহলে এবার দেখেন আমরা জাস্ট এই ডেটাগুলো কালেক্ট করার পরে হোয়াট উই উইল ডু, এই ডেটাগুলো কালেক্ট করার পরে আমরা কি করব দেখেন, এখানে কি বলতেছে যে ফার্স্ট কাজ হচ্ছে কি প্রিন্সিপালস অফ ওয়ার্ডিং। সো আপনি যে এই কাজগুলো করবেন, এই যে ওয়ার্ডিং কিসের সাথে রিলেটেড দেখেন, কোয়েশ্চেনারের সাথে। দ্য ওয়ার্ডিং ইজ রিলেটেড টু দ্য কোয়েশ্চেনার, রাইট? সো দ্য ওয়ার্ডিং ইজ রিলেটেড টু দ্য কোয়েশ্চেনার। তো ওয়ার্ডিং যদি রিলেটেড টু দ্য কোয়েশ্চেনার হয়, হ্যাঁ কোয়েশ্চেনার অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন একটা কোয়েশ্চেনার সেন্ড করতেছেন আপনি তো তার সামনে থাকতেছেন না, আপনি কি তাকে একটা জিনিস সে যদি না বুঝে আপনি সেটা জিনিসটা কি বুঝিয়ে দিতে পারবেন না। তার মানে এখানে জিনিসটা হচ্ছে যে ওয়ার্ডিংটা শুড বি ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ, যাতে সহজেই মানুষ সেই জিনিসটা দেখে আপনি যখন কোয়েশ্চেনারটা তাকে পাঠাবেন সেটা সহজেই যাতে সে দেখে ইজিলি বুঝতে পারে, বুঝছেন? সো ওই ওয়ার্ডিং, প্রিন্সিপালস অফ ওয়ার্ডিংটা কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ওয়ার্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউর ক্ষেত্রে ইটস নট মেবি নট সো ইম্পর্টেন্ট, বিকজ
বাট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ওয়ার্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে দেখেন এখানে যে জিনিসগুলো হচ্ছে যে আপনার আরও যে আমরা করতেছি যেটা, তারপরে আপনার কি আসতেছে যে এই ওয়ার্ডিংয়ের আন্ডারে আপনার কি কি আসতেছে, কন্টেন্ট অ্যান্ড পারপোজ অফ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আপনি কি জানতে চান, আপনি কোন তথ্যটা বের করে আনতে চান, তাই না? তার মানে এখান থেকে আপনার পারপোজটা হ্যাজ টু বি ক্লিয়ার। আপনি কি কন্টেন্ট আনতে চাইতেছেন ওই জিনিসটা, কন্টেন্টটা হ্যাজ টু বি ক্লিয়ার, যে আপনি কোন জিনিসটা, হ্যাঁ ওয়ার্ডিং আপনি কি দিবেন, মানে একটা কোয়েশ্চেন করবেন না, কোয়েশ্চেন করার ক্ষেত্রে একটা ওয়ার্ডিং, একটা ইংলিশে তো কোয়েশ্চেনটা করবেন। সো হাউ ডু ইউ ম্যানুপুলেট দিস, সো একটা ওয়ার্ডিং আছে না ম্যানুপুলেট, মানে আপনি কীভাবে, আবার ম্যানুপুলেট ইন্টারচেঞ্জেবলি আপনি ইউজ করতেছেন যে হাউ ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস। সো আমি যদি আপনাকে ম্যানুপুলেট বলি অনেকে কিন্তু ইজিলি বুঝতে পারবে না, ইটস কিন্তু সিনোনিমাস কিন্তু টার্মটা, বুঝছেন ব্যাপারটা? চেঞ্জ করা আর ম্যানুপুলেট করা মানে অল্টার করা, ম্যানুপুলেট মানে আপনি ম্যানুপুলেট করতেছেন, চেঞ্জ করতেছেন। সো জিনিসটা বুঝতেছেন? তার মানে ম্যানুপুলেট যখন দিচ্ছে অনেকে কিন্তু জিনিসটা ক্লিয়ার না, বুঝতেছে না। বাট আমি যখন চেঞ্জ বলবো অলমোস্ট 90% লোকই কিন্তু বুঝতে পারবে যে চেঞ্জ মানে, বুঝছেন আমার কথাটা? সেটাই বলা হয়েছে, ওয়ার্ডিংটা শুড বি ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ, যাতে ইজিলি মানুষ বুঝতে পারে। কন্টেন্ট অ্যান্ড পারপোজ অফ কোয়েশ্চেন, পারপোজটা ক্লিয়ার থাকতে হবে, আপনি কি কন্টেন্ট আনতে চাচ্ছেন, ওই কন্টেন্টটা আপনার কোন পারপোজটা সার্ভ করবে, মানে আপনি কোন তথ্যটা, কন্টেন্টটা বলতে আপনি কোন তথ্যটা জানতে চান এবং ওই তথ্যটা আপনাকে হাউ ইট উইল হেল্প টু সার্ভ ইউর পারপাস। কারণ আপনি যে একটা কোয়েশ্চেনটা করবেন, যে কন্টেন্টটা নিয়ে আসবেন, ওই কন্টেন্টটা তো আপনার একটা পারপাসকে সার্ভ করবে, তাই না? সো আপনি কি উদ্দেশ্যে যে কাজটা করতে চান। সো ফ্রম দ্যাট আপনার হচ্ছে ওয়ার্ডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইম্পর্টেন্ট, যেটা আমি মাত্র বললাম। ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, এখন আমরা যদি অনেকে দেখা যাচ্ছে ইংলিশে, অনেকে হয়তো আমার টার্গেট কাস্টমার গ্রুপ যারা, তারা হয়তো ইংলিশে ভালো না, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বাংলায় করতে হবে। ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। ওয়ার্ডিংয়ের সাথে সাথে, ক্লিয়ার ওয়ার্ডিংয়ের সাথে সাথে ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ এখন ধরেন আমি একটা নর্মাল রেগুলার মুদি দোকানদারের কাছে যাবো, এখন আমি যদি ইংলিশে কোয়েশ্চেন করি তাহলে কি মুদি দোকানদার বুঝবে? আমরা কি তার কাছ থেকে এক্সপেক্ট করার জিনিসটা কি মানে উইল ইট বি রাইট? তাহলে আমাদেরকে কোয়েশ্চেনিংটা, ওয়ার্ড ল্যাঙ্গুয়েজটা কী করতে হবে, বাংলায় নিয়ে আসতে হবে। টাইপ অ্যান্ড ফর্ম অফ কোয়েশ্চেনার্স, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফর্মস অফ কোয়েশ্চেনার্স আছে, অনেক ধরনের কোয়েশ্চেনার্স হইতে পারে, ঠিক আছে? ওই কোয়েশ্চেনার্সগুলো আমাদের করতে হবে। সো কোয়েশ্চেনারের সাথে সাথে হোয়াট উই হ্যাভ টু এনশিওর দ্য সিকোয়েন্সিং, কারণ সিকোয়েন্সিংটা কিন্তু মেনটেন করতে হবে। ওই যে, কারণ আমরা কিন্তু একটা জিনিস দেখিয়েছিলাম আপনাকে, একটা জিনিস যদি ইয়েস হয় একটা ডিফারেন্ট কোয়েশ্চেন হবে, আর যদি ওটা নো হয় তাহলে দ্যাট উইল বি অ্যানাদার কোয়েশ্চেন। সো এরকম যদি সিকোয়েন্সিয়াল হয় তাহলে সিকোয়েন্স হইলে ওই সিকোয়েন্সটা কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। উই হ্যাভ টু অর্গানাইজ ইন সাচ অর্ডার। সো সিকোয়েন্সিংটা ইজ অলসো ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন, ডেটা অর পার্সোনাল ইনফরমেশন, অনেক সময় দেখেন আমরা পার্সোনাল ইনফরমেশনও কিন্তু নিয়ে নিই, তাই না? অনেকের কাছ থেকে পার্সোনাল ইনফরমেশন নিয়ে, যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আমাদের দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় দেখা যায় ইমেল অ্যাড্রেস চায়, খালি ইমেল অ্যাড্রেস চায়, দেখছেন না? অনেক কিছু ফিল আপ করতে চাইলে অনেক কিছু ইমেল অ্যাড্রেস চায়। কেন? ওই জিনিসটা হচ্ছে আপনার ডেটাবেসে নিচ্ছে, যেটা দিয়ে আপনার কাছে মানে মার্কেটিং করবে, আপনার কাছে ইমেল মার্কেটিং করতে পারে, যদি ফোন নাম্বার থাকে SMS পাঠাতে পারে, অনেক ধরনের এরকম আসে না? যেমন চাল ডালের কথাই তো বললাম, চাল ডাল আপনারা ওই যে কী করে, একবার আপনারা ওই যে ফোন দেন, ওই ফোন দিয়ে আপনি চাল ডালে একটা রেজিস্ট্রেশন করেন, তারপর ধুমায় গণহারে সবাই মেসেজ পাঠাতে থাকে না? আমি জাস্ট চাল ডালের অ্যাপ খুলছি, কিছু কিনিও নাই, আমার কাছে দেখি সমানে মেসেজ আসতেছে চাল ডালের, কারণ কলও আসে ইনফ্যাক্ট, হ্যাঁ সেখানে ফোন দিবে। তার মানে দেখেন, তার মানে ওরা ওই ডেটাবেস থেকে আপনি যখন ওই যে ওদের অ্যাপে যে আপনি তো ফোন নাম্বারটা লাগে, ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাপে রেজিস্ট্রেশন করতেছেন, তাহলে আপনার ফোন নাম্বারটা ওরা কী করতেছে, স্টোর করে ফেলতেছে, ওটা করে আপনার সাথে ওরা ডিরেক্ট মার্কেটিং করতেছে, বুঝছেন ব্যাপারটা? সো দ্যাটস আ সোর্স অর দ্যাটস আ ওয়ে টু কন্ডাক্ট মার্কেটিং, বুঝতে পারছেন? তাহলে তারপরে দেখেন আপনার কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড যে আমরা জায়গাটায় যাই, এখানে দেখেন কি বলছে, প্রিন্সিপালস অফ মেজারমেন্ট। ওই যে আমরা মেজারমেন্ট করছিলাম, খেয়াল আছে আপনার? কিছু যে সাবজেক্টিভ ফিলিংস, কিছু অবজেক্টিভ, যে জিনিসটা যেটা আমি ডিরেক্ট কোয়েশ্চেন করি, আপনার বয়স কত, আপনি ডিরেক্টলি বলতে পারছেন এতদিন, বা আপনাকে এখন কেমন লাগতেছে, সেই জিনিসটাকে আপনি ডিরেক্টলি বলতে পারবেন। আপনি কতটুকুন তৃষ্ণার্থ, এটা যদি আমি জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন, স্যার আমি এতটুকুন তৃষ্ণার্থ। তাইলে এটা মেজারমেন্ট আমি কীভাবে করব? এই জিনিসটা এখানে বলতেছে যে মেজারমেন্টটা শুড বি ফ্রম দিস। তাহলে এখানে দেখেন মেজারমেন্টটা কীভাবে আসবে, ওই যে আমরা যেটা পড়ছিলাম, তার মানে কি আমাদেরকে ক্যাটাগরাইজেশন করতে হবে। ওই যে আমরা পড়ছিলাম ফার্স্টে ছিল ওই যে বড়, খেয়াল নেই আপনাদের? ওই যে আমরা মেজারমেন্ট চ্যাপ্টার 6 পড়ছিলাম, যেটা যে আমরা কীভাবে মেজার করি, যে আপনি তৃষ্ণার্থ আছেন, আমি ওই জিনিসটা কীভাবে মেজার করব, ওই জিনিসটা আমি মেজার করব কয় গ্লাস পানি খাচ্ছেন, ওইটা একটা ক্যান বি আ সোর্স অফ মেজারমেন্ট। অ্যান্ড কেউ যদি 2 গ্লাস পানি খায় তার মানে সে অতটুকুন তৃষ্ণার্থ ছিল, কেউ 4 গ্লাস খাইলে সে খুব বেশি তৃষ্ণার্থ ছিল, আর কেউ আধা গ্লাস খাইলে বা 1 গ্লাস খাইলে ওরকম, বুঝতে পারছেন ব্যাপারটা? সো ওই সাবজেক্টিভ জিনিসটাকে আমাদেরকে একটা মেজারমেন্টে নিয়ে আসতে হবে। সো জিনিসটা হচ্ছে আমরা একটা ক্যাটাগরাইজ করব, ক্যাটাগরাইজ করার পরে উই উইল ডু কোডিং,
কোড করা, যে কোড করা মানে এতটা যদি হয় কোডিং করি, আমরা কিন্তু একটা নাম্বার দিয়ে দিই C1 এত, কোডিং করি না আমরা, ডেটাকে কোডিং করি, কম্পিউটারে যেমনি কোডিং করে সেমভাবেই। কারণ ওই অবজেক্টিভ ফিলিংসটাকে তো আপনি তো আর ওই লেখারভাবে নিয়ে আসতে পারবেন না, আপনাকে কম্পিউটার বুঝবে কি, কোডিং বুঝবে। সো কম্পিউটারে যদি আপনি ডেটা অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, একটা কোডসের মাধ্যমে নিয়ে আসতে হবে। কোডিং আনার পরে ওটাকে একটা স্কেল দিতে হবে, নমিনাল স্কেল, যে আমরা স্কেলিং করছিলাম খেয়াল আছে 1 থেকে 10 পর্যন্ত, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, মানে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, নিউট্রাল, এভাবে আপনি 1 থেকে 10 হতে পারে, 1 থেকে 5 হতে পারে। সো ওই যে স্কেলিংটা আপনি স্কেলস অ্যান্ড স্কেলিংটা করবেন। তারপরে হচ্ছে যে আপনার যে জিনিসটা হচ্ছে যে রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ডেটাটা কি রিলায়েবল কিনা এবং ভ্যালিড কিনা, বুঝতেছেন? সো ওই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি চেক করা যায় হচ্ছে আপনার ওই যে কিছু সফটওয়্যার টেস্ট রান করলে, স্ট্যাটিস্টিক্যাল যে সফটওয়্যারসগুলো আছে ওইগুলো যদি আমরা রান করি, তো ওই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার থেকে আমরা পেতে পারি যে ডেটাটা কি রিলায়েবল কিনা, বিকজ এটার একটা কাট অফ স্কোর আছে বা থ্রেশহোল্ড আছে, বুঝতে পারছেন? যে এই স্কোরটা যদি ক্রস করে আমি ডেটাগুলো দেওয়ার পরে, তাহলে আমি বুঝতে পারবো যে দোজ ডেটা আর রিলায়েবল অ্যান্ড ভ্যালিড। বাট যদি ওই স্কোরটা ক্রস করতে না পারে, যখন আমি মানে এসপিএসএসে করা যায়, সো আপনি যখন সফটওয়্যারে দিবেন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে, তখন যদি ওই পয়েন্টটা বা কাট অফ স্কোরটা ক্রস না করে, দেন দ্যাট উইল বি কনসিডার, যদি আনরিলায়েবল হয় বা ইনভ্যালিড হয় তাহলে ওটা হবে না। আপনার রিলায়েবল অ্যান্ড ভ্যালিডিটিও চেক করতে হবে। তো বুঝতে পারলাম আমরা প্রিন্সিপালস অফ মেজারমেন্ট। ডেটা কালেকশন করার পরে আমরা কী করবো, এটা হচ্ছে যে তার মূল ডায়াগ্রামটা। আমরা তো ফার্স্টের থেকে পুরো ডায়াগ্রামটা দেখছি, অ্যাকচুয়ালি আমরা কী করবো, কীভাবে রিসার্চ করা যায়, তাই না? ওভারঅল ডায়াগ্রাম দেখছি। আর এখন যে ডায়াগ্রামটা দেখতেছি সেটা হচ্ছে আপনার কীভাবে আমরা একটা কোশ্চেনার ডিজাইন করতে পারি। কোশ্চেনের সাথে আমরা কীভাবে, কোশ্চেনার থেকে অ্যান্সারটা কীভাবে, সাধারণত আমরা বেশিরভাগ কোশ্চেনারই করি, বিকজ আপনি তো ইনডেপথ ইন্টারভিউ সবার নিতে পারবেন না, এই জিনিসটা আপনার বুঝতে হবে। ইনডেপথ নিতে গেলে আপনি যদি আমি আইওএসের মধ্যে যদি একটা আপনাকে রিসার্চ করতে বলি, ইউনিভার্সিটি অফ স্কলার্সের মধ্যে, আপনি চিন্তা করে দেখেন আপনি পার্সন টু পার্সন যে কয়জনের ডেটা কালেক্ট করতে পারবেন, চিন্তা করেন, দ্যাট উইল বি রিয়েলি ডিফিকাল্ট, ঠিক কি না? আমি যদি আপনাকে বলি যে আপনি একটা অবজারভেশন করেন এবং ইন্টারভিউ নেন, তাহলে এরকম থেকে আপনি কয়জন, সর্বোচ্চ 20 জন 30 জনের ডেটা কালেক্ট করতে পারবেন, ঠিক কি না? আর আমি যদি কোয়েশ্চেনারের মধ্যে বলি ইমেলে, তাহলে কিন্তু অলমোস্ট আপনি 60-70% লোকের ডেটা কালেক্ট করতে পারবেন। এখানে যদি আপনার অলমোস্ট আমি ধরে নেই যদি 2-3 হাজার লোক কাজ করে, অলমোস্ট 1500 থেকে 2000 লোকের আপনি ডেটা কালেক্ট করতে পারবেন। কীভাবে? এখন ধরেন আমি যাব, আমি প্রত্যেক, হ্যাঁ, 2 নাম্বারই চিন্তা মাথায় ঢুকে নাকি খালি ফিশিং হ্যাকিং করবো না, লিগালি যাবেন আপনি ধরেন ডিপার্টমেন্ট, আপনি এখন আমার ডিপার্টমেন্টে গেলেন, আপনি মানে অদিতি মিস আর নাইট স্যারকে বললেন যে স্যার আমাদের একটা কোয়েশ্চেনার আছে, ফিল্ড সার্ভে আছে, কারণ আমাদের তো ডেটাবেস আছে, ইআরপি সিস্টেমে আছে। সো এটা আমরা বললাম যে আমরা একটা স্যারকে রিকোয়েস্ট করলেন যে নাইট স্যার আর অদিতি মিসকে, যে স্যার আমাদের স্যার অ্যান্ড মিস আমাদের আমি একটা সার্ভে করতেছি আইওএসের উপরে, প্লিজ এই ডেটাটা আপনারা সব স্টুডেন্টদের কাছে মানে জাস্ট ইমেল আমাকে ডেটাবেসটা দিলে আমি ইমেলের মধ্যে পাঠাই দিব, সারা যাতে রেসপন্স করে। আর আমরা যদি এরকম ক্লাসে বলে দিই যে আমার এরকম একটা স্টুডেন্ট সার্ভে করতেছে, আপনারা তাকে একটু হেল্প করেন। কথাটা বুঝেন? হ্যাঁ, কি মানে ম্যানুয়াল কোয়েশ্চেন? আচ্ছা ম্যানুয়াল কোয়েশ্চেন না, ওটা অনলাইনে হলে আর ইজি। অনলাইনে হলে তো সবাইকে, এখানে ক্লাসে তো সবাই আসেও না ইনফ্যাক্ট। তার মানে যদি আমি ডেটাবেস থেকে যদি নেই, ইআরপিএর থেকে, যদি ইআরপিতে তো আপনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সো ওই জিনিসগুলো যদি আমি সেন্ড করে দিই এবং আপনার ইমেলের মাধ্যমে সবাইকে পাঠাই দিই, মোরলে সবারই কম বেশি, ইভেন টিচারদের কাছে, টিচারদের কথাও তো আপনি ডেটা পাবেন, টিচারদের কাছে যদি যান সবারই তো আইওএস এর ইমেল আইডি আছে, তাই না? তো ইজিলি কিন্তু আপনি পেয়ে যাইতেছেন, বুঝতেছেন ব্যাপারটা? তো কোয়েশ্চেনারটা ইজ মাচ মোর ইজিয়ার টু গেট ডেটা। জেনারেল গেট আপটা দেখেন, জেনারেল গেট আপ বলতে যেটা অ্যাপিয়ারেন্স অফ কোয়েশ্চেন, এখন একটা কোয়েশ্চেনের বানাইলেন, সেটার কোনো ওয়ার্ডিং ঠিক নাই, অ্যাপিয়ারেন্স সুন্দর না, তাহলে কি মানুষ অ্যান্সার করবে? বলবে এটা তো কি একটা কোয়েশ্চেন বানাইছে, দেখতে যদি আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, ঠিক কি না? আগে দর্শন সুন্দর হইতে হবে। আমরা একটা রিপোর্ট করি, রিপোর্টের আমরা কভার পেজটা সুন্দর করার চেষ্টা করি, কেন? এটা একটা ইমপ্রেশন দেয়, ঠিক কি না? যে কোনো কিছুর একটা ইমপ্রেশন দেয় না? আপনি প্রেজেন্টেশনে এই যে মানে ফর্মালি স্মার্ট হয়ে আসতেছেন কেন, এই যে ফর্মাল ড্রেস আপ পরে আসছেন কেন? দিস গিভস এন ইমপ্রেশন। অ্যান্ড আপনি একটা আসছেন কোনো মতে স্যান্ডেল পরে, হ্যাঁ, একটা টি শার্ট পরে আসছেন মানে কোনো মতে, দিস উইল গিভ ইউ আ ব্যাড ইমপ্রেশন, মানে ইউ আর নট টাইডি এনাফ, ঠিক না? ইউ আর নট সোবার। সো আমার স্মার্টনেস অ্যান্ড আই এম প্রিপেয়ার্ড, এই জিনিসটা বোঝানোর জন্য কি কর্পোরেট ওয়ার্ল্ডে কেন ফর্মাল পরে, ওয়াই? তো টি শার্ট পরেও তো করতে পারে, সমস্যা কী? বা লুঙ্গি পরেও তো করতে পারে, সমস্যা কী? কিন্তু না, ওই জিনিসটা হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ আ ফর্মাল লুক। তা আর্মিরা এরকম কেন থাকে? আর্মিরা সবসময় একটা তাদের ড্রেস, তাদের একটা ইয়াদ, বিকজ এইটা তাদেরকে একটা কি
অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করে এবং তাদের মধ্যে এটা একটা কি হয়, এটা একটা এনার্জি তৈরি করে, সিরিয়াসনেস, এক্স্যাক্টলি। সো আমাদের দ্যাটস ওয়াই উই হ্যাভ মানে ইউনিফর্মস ফর দিস। ইভেন আপনি যে যে আসতেছেন দেখেন, তা একটা নর্মাল গেট আপে আসা আর আপনি যখন একটা কর্পোরেট লুকে আসবেন ফর্মালে তখন কিন্তু অনেকটা ডিফারেন্স থাকবে। সো এরকম কোয়েশ্চেনেরও শুড বি হ্যাঁ। তারপরে লেন্থ অফ কোয়েশ্চেনের, এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে। এমন একটা কোয়েশ্চেন দিলেন, একটা কোয়েশ্চেনের ফর্ম করতে লাগে 20 মিনিট, আধা ঘন্টা, কেউ করবে? বিরক্ত হয়ে যাবে যে আরে এত সময় নিয়ে আমি কি আমার টাকা খেয়া দেয় কি আর কোনো কাজ নাই, আমি এগুলো করতে যাব। সর্বোচ্চ একটা জিনিস কত হইতে পারে, 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি হইলে আপনার ডেটা কেউ ফিল আপ করবে না। কারণ এত টাইম নাই যে আপনি বসে বসে আপনার এই জিনিস ফিল আপ করার জন্য আধা ঘন্টা ওয়েস্ট করবে, সেটাই তো, ওর তো কোনো বেনিফিট নাই। সো আপনার যেটা সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি না, ঠিক আছে। তারপর ইনস্ট্রাকশনস টু রেসপন্ডেন্টস, হ্যাঁ রেসপন্ডেন্টসের কাছে ইনস্ট্রাকশনস, তারা তো দরকারটা কার, আপনার। তার মানে তাদেরকে আপনার গাইড করতে হবে, প্রত্যেকটা সুন্দর করে ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে, বলতে হবে যে কোন কোয়েশ্চেনটা কীভাবে অ্যান্সার করবে, কী কী দেওয়া লাগবে, এই জিনিসটা ডিটেল শুড বি এক্সপ্লেইনড আউট দেয়ার, রাইট। তারপরে ইনস্ট্রাকশনস ফর কমপ্লিশন, কীভাবে কী কমপ্লিট করবে, কোনো অ্যান্সার যদি তারা না বুঝে, রেফার ব্যাক টু দিস নোট। কোনো একটা কোয়েশ্চেন হয়তো একটু ক্রিটিক্যাল হতে পারে, ওখানে আপনি একটা দিয়ে দিতে পারেন, রেফার ব্যাক টু দিস নোট অ্যাট দ্য ব্যাক অফ দ্য পেজ। সেখান থেকে আপনি ইনস্ট্রাকশনস দিয়ে দিতে পারবেন, যারা যাতে ইজিলি কমপ্লিট করে অ্যান্ড শুড ক্লিক দ্য সাবমিট বাটন। ইনস্ট্রাকশনসগুলো অ্যান্ড গাইডেন্সটা শুড বি দেয়ার, বুঝতে পারছেন? তো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা হলো এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে আপনার কোয়েশ্চেনের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেস্টিং গুডনেস অফ ডেটা। এখন গুডনেস অফ ডেটা বুঝার তো আমাদের টেস্টিং কোয়েশ্চেন অ্যাডমিনিস্টার, কোয়েশ্চেন অনেক সময় অ্যাডমিনিস্টার করা লাগে। আপনি যদি হ্যাঁ প্রিন্সিপালস অফ মেজারমেন্ট, এটা তো হচ্ছে সেকেন্ড পোরশন, হ্যাঁ তারপরটা হচ্ছে জেনারেল গেট আপ, তারপরে কি করে যাচ্ছে, তারপরে না মানে এটার সাথে রিলেটেড হচ্ছে আপনার যে কোয়েশ্চেনের অ্যাডমিনিশন অ্যান্ড টেস্টিং গুডনেস অফ ডেটা। মানে ফার্স্টের পরে কি নিচের পার্টটা কি আর কোনো কাজ আছে? প্রিন্সিপাল অফ ওয়ার্ডিং এর পরে আমরা কি 2 নম্বরে আসছে প্রিন্সিপাল অফ, হ্যাঁ ওয়ার্ডিং 3 নম্বরে জেনারেল গেট আপ। আর ওইটা হচ্ছে জেনারেল, মানে ওটা কোনো স্টেপস না, বাট ওটা হচ্ছে একটা আলাদা জিনিস, কোয়েশ্চেনার যদি অ্যাডমিনিস্টার করা লাগে, বাট এটা ইটস নট নেসেসারিলি সবসময় আপনি অ্যাডমিনিস্টার। ইমেল সার্ভে তো আপনি অ্যাডমিনিস্টার করতে পারবেন না, পারবেন? ইমেল সার্ভে দিলে কি সে কখন ফিল আপ করতেছে ইমেল, আপনি কি তার সামনে বসে থাকবেন? তো আপনি অ্যাডমিনিস্টার কখন করতে পারবেন? আপনি যদি ফেস টু ফেস যদি কোয়েশ্চেনারটা হন। দেখা গেলো যে ওরা বললো যে ম্যানুয়াল সার্ভে করছে, আর আমি ম্যানুয়াল দিলাম, পুরো ক্লাসের স্টুডেন্ট ভর্তি, সবাইকে আমি একটা কোয়েশ্চেন দিলাম যে আপনারা প্লিজ কাইন্ডলি এটা ফিল আপ করে দেন, তখন আমি জিনিসটা অ্যাডমিনিস্টার করতে পারবো। বাট আজ এছাড়া তো আমার অ্যাডমিনিস্টার করা, ইমেল সার্ভে যদি আমি করি তাহলে কি অ্যাডমিনিস্টার করা পসিবল না। তো ওটাই বলছে। আবার টেস্টিং গুডনেস অফ ডেটা অনেকে আছে আন্দাজে দাগাইতেছে, কথাটা বুঝছেন? দাম 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 দূর কী লাগছে না লাগছে পড়ার সময় নাই, আছে না এরকম? আমরা অনেক সময় করি কিন্তু এরকম। এই পোরশন থেকে নিচে হলে ভালো হতো না স্যার, এটা একটু না, এটা জিনিসটা হচ্ছে এই 3টা জিনিস তো ম্যান্ডেটরি, কথাটা বুঝছেন? প্রিন্সিপালস অফ ওয়ার্ডিং লাগবেই, স্কেল অফ মেজারমেন্ট সেটা করতেই হবে, জেনারেল গেট আপ সেটাও লাগবে। আর কোয়েশ্চেনের অ্যাডমিনিস্ট্রেশনটা কখন আসে? যদি আপনি ম্যানুয়াল কোয়েশ্চেনের দেন, সেটা নাও অ্যাপ্লিকেবল হইতে পারে, কথাটা বুঝছেন ব্যাপারটা? এখন আপনি যদি ম্যানুয়াল কোয়েশ্চেন দেন, আপনি অনলাইন কোয়েশ্চেনে অ্যাডমিনিস্টার করাটা তো অনেক ডিফিকাল্ট যদি আপনি ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে না করেন, যে ভিডিও কনফারেন্সিং করতেছেন তারপর আপনি বলে দিচ্ছেন, অ্যান্ড ইমেলে পাঠাইলেন, ওটা আপনি অ্যাডমিনিস্টার কেমনে করবেন? বুঝছেন ব্যাপারটা? ওটা হচ্ছে অপশনাল, দ্যাটস ওয়াই ওটা হচ্ছে। এবং টেস্টিং গুডনেস অফ ডেটা, যে আপনি আন্দাজে দাগাইতেছেন কিনা বা উল্টাপাল্টা না বুঝেই দাগাইতেছেন কিনা, বুঝছেন? গট ইট? এবার আসেন, আমরা তো এবার করলাম, এবার আমরা ডিটেইলসে ডিসকাস করি, ঠিক আছে? তো প্রিন্সিপালস অফ ওয়ার্ডিংয়ে কি বলতেছে দেখেন, দ্য প্রিন্সিপালস অফ ওয়ার্ডিং রেফার টু সাচ ফ্যাক্টরস অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য কন্টেন্ট অফ দ্য কোয়েশ্চেন্স, হাউ কোয়েশ্চেন্স আর ওয়ার্ডেড অ্যান্ড দ্য লেভেল অফ সফিস্টিকেশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড, যেটা আমি বললাম অলরেডি, তাই না? কী ধরনের লেভেল ইউজ করবেন। এখন আপনার কাদের, এখন যদি আপনারা বিগিনার্স, এখন এইচএসসি ইউনিভার্সিটি স্টুডেন্টসদেরকে আপনি যদি খুব বেশি জার্গনস ইউজ করেন বা খুব বেশি মানে ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করেন বা টেকনিক্যাল টার্মস ইউজ করেন, তাহলে কি বুঝবে? এখন আপনি একটা ধরনের খুব টেকনিক্যাল টার্ম ইউজ করছেন, আমি তো ওই ফিল্ডে স্পেশালিস্ট না, সো আমি ওই টার্মটা নাও বুঝতে পারি, সো আপনাকে সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ড ইউজ করতে হবে যেটা সবাই বুঝতে পারে, ঠিক আছে? দ্য টাইপ অ্যান্ড ফর্ম অফ কোয়েশ্চেন্স আস্ক, কোয়েশ্চেন্সটা কি এটাও বুঝতে হবে। এখন আমি তো আপনাকে ডিরেক্টলি যদি অফেন্ডেড কোয়েশ্চেন আস্ক করি যে আপনার গার্লফ্রেন্ড আছে কিনা, এটা কি আস্ক করাটা আমার ঠিক হবে? এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, তাই না? এটা তো আই ক্যানট আস্ক, ক্যান আই? ঠিক আছে? সো আমি কিন্তু এই জিনিসটা আস্ক করতে পারি না, বা একটা মেয়েকে আমি আস্ক করতে পারি না ওয়েদার ডু হ্যাভ আ বয়ফ্রেন্ড অর নট, এটা কিন্তু সামওয়ান মাইট ফিল অফেন্ডেড। দ্য টাইপ অ্যান্ড ফর্ম অফ কোয়েশ্চেন,
দ্য সিকোয়েন্সিং অফ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য পার্সোনাল ডেটা শর্ট ফ্রম দ্য রেসপন্ডেন্টস। পার্সোনাল ডেটা সর্বোচ্চ আপনি কী নিতে পারেন? পার্সোনাল ডেটা নিতে পারেন হচ্ছে যে আপনি সে তার নাম, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো। বাট অনেক সময় আবার অনেকে আছে ফোন অ্যাড্রেস দিতেও বা ফোন নাম্বার দিতেও তারা আগ্রহী না, তারা দিতে চায় না। সো এই ক্যাটাগরিজগুলো যে অ্যাকচুয়ালি আপনি কী কী ধরনের ডেটাস তাদের কাছ থেকে কালেক্ট করবেন। কন্টেন্ট অ্যান্ড পারপাস অফ দ্য কোয়েশ্চেন, দ্য নেচার অফ দ্য ভ্যারিয়েবল ট্যাব, সাবজেক্টিভ ফিলিংস অর অবজেক্টিভ ফ্যাক্টস। ঠিক আছে, এই যে নেচার অ্যান্ড দ্য ভ্যারিয়েবল অফ দ্য ট্যাব, কোন জিনিসটা আপনি নিচ্ছেন, সাবজেক্টিভ ফিলিংস অর অবজেক্টিভ ফ্যাক্টস। আমরা যে সাবজেক্টিভ ফিলিংসের কথা, আপনি কি সাবজেক্টিভ ফিলিংস নিচ্ছেন না অবজেক্টিভ ফ্যাক্টস? আপনার কেমন লাগছে সেটা জিজ্ঞেস করতেছেন, না আপনার মান্থলি ইনকাম কত সেটা জিজ্ঞেস করতেছেন? মান্থলি ইনকাম কত আপনি বলতে পারবেন যে স্যার এত এত, কিন্তু আপনার জিজ্ঞেস করি আপনার এখন কেমন লাগছে, কি বলবেন আপনি? স্যার ভালো লাগছে। কেমন ভালো লাগছে? এটা সাবজেক্টিভটা ওইটাকে, হ্যাঁ ওইটা জিনিসটাকে ওই আরও মাল্টিপল কোয়েশ্চেন্স করে, ওই যে আমরা দেখাইছিলাম না মেজারমেন্টে চ্যাপ্টার 6-এ, যে আরও একটা কোয়েশ্চেনের আন্ডারে ওই যে মোটিভেশন অ্যাচিভমেন্টের আন্ডারে আমরা আরও অনেকগুলা মানে কোয়েশ্চেন করে ভাগ ভাগ করে এভাবে আস্তে আস্তে জিনিসটাকে ব্রেকডাউন করে আমরা কোডিংয়ের মাধ্যমে ওটাকে একটা স্কেলে নিয়ে আসি মেজারমেন্টে। বুঝতে পারছেন? তাহলে if the variables tabbed are of a subjective nature, as for example satisfaction, involvement, the question should tap the dimensions and elements of the concept. ওই যে আমরা করেছিলাম যে কনসেপ্ট ছিল, ডাইমেনশন আন্ডারে কনসেপ্ট, খেয়াল আছে? চ্যাপ্টার 6-এ করছিলাম। এই যে দেখাই আপনাকে, তাহলে দেখলে বুঝতে পারবেন। চ্যাপ্টার 6-এ আপনার রিকল করতে পারছেন না, ভুলে গেছেন? এই যে খেয়াল আছে, ওই যে অ্যাচিভমেন্ট, মোটিভেশন, কনসেপ্টের আন্ডারে ডাইমেনশন 1, ডাইমেনশন 2, ডাইমেনশন 3, ডাইমেনশন 4, ডাইমেনশন 5, খেয়াল আছে? এমন মনে পড়ছে? কেন ওই যে পড়াইছিলাম না যে আপনি যে অ্যাচিভমেন্ট মোটিভেশনটাকে আপনি কীভাবে, অ্যাচিভমেন্ট মোটিভেশন কি একটা সাবজেক্টিভ ফিলিংস, তাই না? তো সাবজেক্টিভ ফিলিংস কী ছিল? একটা লোক সারাক্ষণ কাজ করে, তো ড্রিভেন বাই ওয়ার্কহলিক, কাজ ছাড়া কিছু বুঝে না, আনএবল টু রিল্যাক্স, একদমই রিল্যাক্সের কোনো, যখন আপনি রিল্যাক্সে থাকে তখনও কাজ নিয়ে চিন্তা করে, ইমপেশেন্স উইথ ইনএফেক্টিভনেসে। তারপরে এটার আন্ডারে দেখেন ড্রিভেন বাই ওয়ার্ক, তাহলে কি কনস্ট্যান্টলি ওয়ার্কিং, ভেরি রিলাক্টেন্ট টু টেক টাইম অফ ফর এনিথিং, পারসুয়েসিভ ডেসপাইট। ডি হচ্ছে ডাইমেনশন 1, ডাইমেনশন 1-এর আন্ডারে এলিমেন্টস, ফার্স্টে হচ্ছে কনসেপ্টের পরে হচ্ছে CDE, সিতে হচ্ছে কনসেপ্ট, ডিতে হলো ডাইমেনশন, আর ইতে হচ্ছে এলিমেন্টস, ডাইমেনশনস অ্যান্ড এলিমেন্টস। তাহলে এইভাবে তাহলে আমাদের সাবজেক্টিভ ফিলিংটা কী ছিল? অ্যাচিভমেন্ট মোটিভেশন, বা আপনি হাউ আর ইউ ফিলিং, ওইটার আন্ডারে আমরা কিসে ভাগ করছি? ডাইমেনশনে ভাগ করছি, আবার ডাইমেনশনটাকে ভাগ করছি কিসে? এলিমেন্টসে। তার মানে একদম রুট লেভেল থেকে নিয়ে এসে আপনারা জিনিসটাকে অ্যাকুমুলেট করে আমরা সাবজেক্টিভ ফিলিংটাকে আমরা একটা স্কেলিং করতেছি, মেজারমেন্ট করতেছি। বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি বলতাম যে ফিলিংসটাকে আমরা কীভাবে ভাগ করা যায়, ফিলিংসের মধ্যে আপনার হাউ আর ইউ ফিল, মানে এইভাবে আপনি ডাইমেনশন আনবেন, ডাইমেনশন আন্ডারে আবার এলিমেন্টসে আনবেন। বুঝতে পারছেন? খুব কঠিন? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আচ্ছা ওটা ক্লাস শেষ করে নেই, তারপরে উই উইল টক। এটা আমরা সিলেবাসটা শেষ করি, বুঝতে পারছি, আই গট ইট, মানে লেটস ফিনিশ দিস ফার্স্ট, দেন উই উইল ডিসকাস দ্যাট। ওকে? হ্যাঁ, না নেক্সট ক্লাস আছে আপনাদের, আরও 2টা ক্লাস আছে না, নেক্সট উইকে তো আরও 2টা ক্লাস আছে। সো একটা ক্লাসে উইল বি সাজেশন অ্যান্ড রিভিউ ক্লাস, অ্যান্ড আনাদার ওয়ান উইল বি, তো এক সপ্তাহ তো বন্ধ পাইলেন, পরীক্ষা শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আপনার ক্লাস শেষ হয়ে যাচ্ছে 10 তারিখ থেকে, তাহলে এক সপ্তাহ বন্ধ পাইলেন না? হ্যাঁ, তারপরে 11, 12, 13, 14, 15 আপনার পরীক্ষা হচ্ছে 21 তারিখে। রিপোর্ট সাবমিশন আছে আপনাদের আমার সাথে, এটা তো এই জন্য আগের থেকে কাজ করা উচিত ছিল আপনাদের। আচ্ছা যাই হোক, এখন আসেন তাহলে দ্য নেচার অফ দ্য ভ্যারিয়েবল ট্যাব, ঠিক আছে? তাহলে এখন দেখেন সাবজেক্টিভ আর অবজেক্টিভ, এভাবে আমরা যেরকম স্যাটিসফ্যাকশন, ইনভলভমেন্ট, দিস কোয়েশ্চেন শুড ট্যাপ দ্য ডাইমেনশনস অ্যান্ড এলিমেন্টস অফ দ্য কনসেপ্ট, মাত্র আমরা যে জিনিসটা দেখাইলাম, প্র্যাকটিক্যালি দেখাইলাম। তাইলে এই যে আপনার যে সাবজেক্টিভ যে নেচার, ইফ দ্য ভ্যারিয়েবলস ট্যাপ,
ভ্যারিয়েবলস ট্যাবগুলো যদি আপনার সাবজেক্টিভ নেচারে হয়, যেরকম স্যাটিসফ্যাকশন বা ইনভলভমেন্ট সাবজেক্টিভ হয়, তাহলে আমাদের কি করতে হবে? দ্য কোয়েশ্চেন শুড ট্যাপ দ্য ডাইমেনশনস অ্যান্ড এলিমেন্টস অফ দ্য কনসেপ্ট। ওই যে কনসেপ্ট দেখলাম আমরা, অ্যাচিভমেন্ট মোটিভেশন আন্ডারে ডাইমেনশন আন্ডারে আবার এলিমেন্টস। তাহলে আপনি যে কোয়েশ্চেনগুলো করবেন সেই কোয়েশ্চেনগুলো সে শুড ট্যাপ অল দিস থিংস। বুঝতে পারছেন? তারপর যেটা বলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ডিং অফ দ্য কোয়েশ্চেনার। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ডিং অফ দ্য কোয়েশ্চেনার কী করবে দেখেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেনার শুড অ্যাপ্রক্সিমেট দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রেসপন্ডেন্টস। তাহলে কি বলতেছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেনার আছে, কোয়েশ্চেনার যে ল্যাঙ্গুয়েজটা আছে, শুড অ্যাপ্রক্সিমেট দ্য লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রেসপন্ডেন্টস। তাহলে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে যে তারা কতটুকুন কেপেবল। আমি যেটা বললাম, মুদি দোকানদারকে যদি আপনি ইংলিশে ফাটায় কোয়েশ্চেন করে আসেন, তাহলে কি মুদি দোকানদার অ্যান্সার করতে পারবে? তাহলে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কি সেটা আপনাকে বুঝতে হবে, সেটা বুঝে তাকে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, যেটা আমরা বললাম অলরেডি ডিসকাসড, বুঝছেন? Type and form of questionnaires. Type of questionnaire refers to whether the question will be open-ended or closed. Form refers to positively and negatively worded questions. Open-ended হইতে পারছে, আপনার মতামত কি সেটা বলেন। দ্যাটস আ ওপেন-এন্ডেড কোয়েশ্চেন। আপনি যা ইচ্ছা তাই বলতে পারবেন, তাই না? মতামত আপনার অনেক কিছুই থাকতে পারে। আর আপনি বলেন আপনার কাছে কি এটা ভালো লেগেছে না খারাপ লেগেছে, তাহলে কিন্তু আপনি খুব বেশি কিছু বলার এখানে স্কোপ নাই। ক্লোজড-এন্ডেড কোয়েশ্চেন, হ্যাঁ ভালো লেগেছে, খারাপ হ্যাঁ বা নার মতো, ক্লোজড-এন্ডেড। তাহলে ওপেন এন্ডেড ভার্সেস ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্সে দেখেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স অ্যালাউ রেসপন্ডেন্টস টু অ্যান্সার দেম ইন আ ওয়ে দে চুজ। তাদের ইচ্ছা মতো আপনার কাছে কেমন লেগেছে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আপনি ইচ্ছা মতো এখন আপনি অনেক কথা বলতে পারবেন, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, এটার কারণে এই জিনিসটা ভালো লাগে না, এটা যদি এরকম হতো তাহলে ভালো লাগতো, এটা আরও ইমপ্রুভ করা উচিত। আর আপনার কাছে ভালো লেগেছে ইয়েস অর নো, তাহলে তো আপনার আর কিছু বলার নেই, আছে? তাহলে an example of an open-ended question is asking the respondent to state 5 things that are interesting and challenging in the job. যেমন আপনার বলেন যে আপনার 5টা জিনিস বলেন যেটা আপনার জবে আপনি চ্যালেঞ্জিং মনে করেন এবং ইন্টারেস্টিং। বুঝতে পারছেন? সো এরকম 5টা জিনিস আপনাকে বলতে বলা হলো। আরেকটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন ইন কন্ট্রাস্ট উড আস্ক দ্য রেসপন্ডেন্টস টু মেক চয়েসেস অ্যামাং a set of alternatives given by the researcher. সেটা আপনি 5টা অপশন দিয়ে দিলেন, 5টা অপশনের বাইরে তো আপনার অ্যান্সার করার কিছু নাই, আছে? ওইটাই করতে হবে আপনার। ঠিক আছে? For instance, the researcher might list 10 to 15 aspects that might seem interesting or challenging in jobs and ask the respondents to rank the first 5 among these in the order of their presence. Closed questions help the respondents to make quick decisions to choose among the several alternatives before them. তার মানে কি বলতেছে যে ক্লোজড কোয়েশ্চেন কি করে আপনাকে হেল্প করে দ্য রেসপন্ডেন্টস টু মেক কুইক ডিসিশনস। এখন আপনি যদি ওপেন এন্ডেড কোয়েশ্চেন করেন অনেকে কিন্তু পাজল হয়ে যেতে পারে, কি বলবো না, মানে কি বলা উচিত, আছে না অনেকে। আর ক্লোজড এন্ডেড হচ্ছে যে আপনি শর্ট অ্যান্সার চান খুব তাড়াতাড়ি, তখন ইটস ইজিয়ার টু হ্যাভ কি ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স, রাইট? তখন আপনি ডিরেক্টলি দেখা যাচ্ছে আপনি একটা কোয়েশ্চেন আস্ক করতেছেন অ্যান্ড দে আর রিপ্লাইং টু ইট ইয়েস অর নো। ভালো লাগলে হ্যাঁ ভালো, খারাপ লাগলে খারাপ, শেষ, খুব কম সময়। তো আমরা বুঝলাম ওপেন এন্ডেড কোয়েশ্চেন কি, ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন কি। তো আপনাদের কি কিছু নলেজ তো বাড়তেছে, তাই না? এই জিনিসগুলোকে আগের থেকে জানতেন আপনারা যে ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, এই জিনিসগুলো তো মানে ফ্যামিলিয়ার হচ্ছেন, শিখতেছেন তো না? নতুন কিছু জিনিস আপনাদের মাথায় ঢুকতেছে। সো দ্যাটস দ্য স্পিরিট। এবার আসেন পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি, কারণ এই কোর্সটা করার আগে মানে ইউজুয়ালি অন্যান্য ইউনিভার্সিটি দেখা যায় একটা মানে কোর্স ইভ্যালুয়েশন থাকে। মানে এই কোর্সটা করে আপনি কি মনে হচ্ছে আপনার যে আপনি কি শিখছেন বা আপনার এখানে কোর্সে আরও ইমপ্রুভমেন্ট আছে কি না। সো এটার আগে কি আপনাদের রিসার্চের ব্যাপারে তেমন কোনো আইডিয়া ছিল? সো এই কোর্সটা করার পরে আপনাদের কি রিসার্চের ব্যাপারে একটা মোটামুটি ধারণা? এখন যদি আপনাকে কেউ নিয়ে রিসার্চ নিয়ে কথা বলতে বলে বা একটা কোনো রিসার্চ টপিক নিয়ে ডিসকাস করতে বলে বা একটা রিসার্চের কথা বলে, তাহলে তো আপনারা কি কথা বলতে পারবেন না? আপনাদের এখন আপনারা কি মনে করেন আপনাদের এতটুকু হয়েছে না এই কোর্সটা পড়ার পরে? রিসার্চের ব্যাপারে আইডিয়া হয়েছে তো যে কী হইতে পারে, হাইপোথিসিস কী? আগে তো জানতেনি, হাইপোথিসিস ব্যাপারে আইডিয়া ছিল কোনো? হাইপোথিসিস কী জিনিস বা আপনার ওই রিসার্চ ফ্রেমওয়ার্ক কী জিনিস, এগুলোর ব্যাপারে তো কোনো ধারণা ছিল না? ধারণা ছিল তো। এই যে তারপরে লিটারেচার রিভিউ কাকে বলে, তাই না? এখন তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছেন, সেটাই। অনলাইনে দেখি না, ওরা ওই যে পাঠাই দেবো না আমি, ওই যে সবাইকে ইমেলের মাধ্যমে নাকি পাঠাই দেওয়া যায় না গুগল ফর্মসের রেসপন্সটা, ইমেল করে পাঠাই দিব না, তাহলে ইজি হবে, তাহলে সবার ইয়াতে পোর্টালে চলে যাবে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে ওই যে ইমেলে পাঠাই দিলে হয় না? আচ্ছা, আর নাহলে আমি ওই যে এক্সেল শিটে নিয়ে জাস্ট এক্সেল শিটটা কপি পেস্ট করে দিয়ে দেবো না, ওটা করলে হয়। আচ্ছা আমি দেখি কোনটা ইজি হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে ডাবল ব্যারেল কোয়েশ্চেন কি এটা একটু দেখি।
A question that lends itself to different possible responses to its subparts is called a double barrel question. ওই যে ডাবল ব্যারেল একটার সাথে আরেকটা কোয়েশ্চেন রিলেটেড, ওই যে আমরা বলছিলাম না ইয়েস হইলে একটা কোয়েশ্চেন আসবে, নো হইলে আরেকটা কোয়েশ্চেন। আপনি কি এই মুভিটা আগে দেখেছেন? ইয়েস, ইয়েস হইলে কোয়েশ্চেন উইল বি ডিফারেন্ট। তাহলে তখন তারপর আপনি বলবেন যে ওই মুভির থেকে আপনি কি কি শিখছেন, কথাটা বুঝেন, বা আপনার ওই মুভির ব্যাপারে আইডিয়াটা কি, এখান থেকে আপনার কি মনে হয়েছে যে মুভিটাতে আপনি দেখে কি বুঝছেন। আর আমি যদি বলি না দেখি নাই, তাহলে আমি যদি জিজ্ঞেস করি মুভিতে দেখে কি বুঝছেন, বলতে পারবে? আমি তো দেখি নাই মুভি, আমি বলবো কেমনে? তাহলে নো হইলে তাহলে আমি পরের কোশ্চেনটা হতে পারবে আপনি রিসেন্টলি কোন মুভিটা দেখেছেন। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? তো এগুলো হচ্ছে ডাবল ব্যারেল লিডিং টু ওয়ান টু অ্যাড। তাহলে দেখেন সাচ কোয়েশ্চেন শুড বি অ্যাভয়েডেড অ্যান্ড টু অর মোর সেপারেট কোয়েশ্চেন্স আস্কড ইনসাইড। ফর এক্সাম্পল, দ্য কোয়েশ্চেন ডু ইউ থিঙ্ক there is good market for the product and that will sell well could bring a yes response to the first part, there is a good market for the product, and a no response to the later part, it will not sell well for various other reasons. In this case, it would be better to ask two questions: do you think there is a good market for the product, and do you think the product will sell well? এখন আপনি মনে করেন এখন ডাবল ব্যারেল কোশ্চেন মানে যেটা নাকি দুইটা সাব পার্টে যায়। একটা বলতেছেন যে আপনি মনে করেন কোশ্চেনটা হচ্ছে এরকম, ডু ইউ থিঙ্ক দ্যার ইজ আ গুড মার্কেট ফর দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্যাট ইট উইল সেল ওয়েল। মানে একসাথে আপনি দুইটা কোশ্চেন করতেছেন, ডাবল ব্যারেল কোশ্চেন মানে দুইটা কোশ্চেন আপনি একটা কোশ্চেনের মধ্যে নিয়ে আসতেছেন। এটা ইজ নট আ গুড অপশন, কারণ আপনি জিজ্ঞেস করতেছেন যে ফার্স্টে কি যে এই কোশ্চেনটার কি গুড মার্কেট আছে কিনা, সরি প্রোডাক্টের গুড মার্কেট আছে কিনা। হ্যাঁ, মানে ডু ইউ থিঙ্ক দ্যার ইজ আ গুড মার্কেট ফর দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্যাট ইট উইল সেল ওয়েল। আপনি কি মনে করেন যে এই প্রোডাক্টের একটা গুড মার্কেট আছে এবং এটা সেল করবে ওয়েল? তার মানে কি এখানে দুইটা কোশ্চেন আপনি কি করছেন, একত্রিত করে ফেলছেন। এইটা করা যাবে না, ডাবল ব্যারেল কোয়েশ্চেন করা যাবে না। সো এই দুইটা না করে আপনি দুইটাকে সেপারেটলি আস্ক করবেন। সেপারেটলি কীভাবে আস্ক করবেন? ফার্স্ট কোয়েশ্চেনটা হতে পারে যে ডু ইউ থিঙ্ক দের ইজ আ গুড মার্কেট ফর দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টের জন্য কি ভালো মার্কেট আছে কিনা যে সেল করা যাবে। আর ডু ইউ থিঙ্ক দ্য প্রোডাক্ট উইল সেল ওয়েল, এই প্রোডাক্টটা কি ভালোভাবে সেল হবে কিনা, ভালো মার্কেট আছে কিনা, ভালোভাবে সেল হবে কিনা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে দেখেন এই জিনিসটা যদি একসাথে করেন কুড ব্রিং আ ইয়েস রেসপন্স টু দ্য ফার্স্ট পার্ট। প্রথম পার্টটা কি হতে পারে? ইয়েস হতে পারে, হ্যাঁ এই প্রোডাক্টের জন্য ভালো মার্কেট আছে। আর সেকেন্ড পার্টটা কি হতে পারে? অ্যান্ড আ নো রেসপন্স টু দ্য লেটার পার্ট, ভালো মার্কেট আছে কিন্তু আপনার প্রোডাক্টটা ভালো সেল হবে না, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। বুঝতে পারছেন? সো শুড বি আস্কড সেপারেটলি। এইবার আসেন অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন্স। অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন্সগুলো কি? যেগুলো ক্লিয়ার না। অ্যাম্বিগুয়াস বলি না, অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা শিখে রাখেন। অ্যাম্বিগুয়াস বলতে আমরা কি বুঝি? আনক্লিয়ার, যেটা ক্লিয়ার না। অ্যাম্বিগুয়াস মানে বুঝতে পারতেছেন আপনি অ্যাকচুয়ালি কি বললো, আমি তো বুঝিনি না মানে কি বলছে অ্যাকচুয়ালি, what they're trying to mean, right? So that is what is called ambiguous question. Even questions that are not double barrel might be ambiguously worded and the respondents may not be sure what exactly they mean. An example of such a question is to what extent would you say you are happy? Respondents might find it difficult to decide whether the question refers to their state of feelings or at the workplace or at home or in general. To what extent you might be happy? আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি টু হোয়াট এক্সটেন্ট ইউ মাইট বি হ্যাপি, এখন দেখা গেল যে অনেকগুলো ইনসিডেন্টস হইতে পারে। আপনি এখানে ধরেন আপনি এখানে ক্লাসে আসছেন, ক্লাসে এসে দেখলেন আপনার রেজাল্ট খুব খারাপ হয়েছে, এসে দেখলেন একদম মিডে আপনি একদম বাস খেয়েছেন, ঠিক আছে, খুব খারাপ রেজাল্ট করছেন। ওয়ারেজ আপনার আজকে ধরেন আপনার গার্লফ্রেন্ডের সাথে আজকে ডেট আছে, আপনি খুবই হ্যাপি, আজকে ইউ আর গোয়িং টু মিট হার, ঠিক আছে, ইউ আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো ইউ আর গোয়িং টু ফর আ গুড ডিনার, মেবি আ ক্যান্ডেল লাইট ডিনার, তাই না, in a posh restaurant and have some good time, quality time. So you are really happy about that. And on the other hand দেখা যাচ্ছে আপনার বাসায়ও কিছু নিয়ে আপনার বাবা মা আপনার কোনো এক্সামে খারাপ করছেন দেখে আপনি জানতেছেন যে এক্সামে গেলে হ্যাঁ আমি তো খারাপ করছি, আমার রেজাল্ট শিটটা যদি আমার বাসায় জানে আমার তো দিবে বাস, তোর এত কষ্ট করে পড়ালেখা করাইতেছে, টাকা পয়সা খরচ করে, আর তুই এগুলো করতেছিস। তাহলে এখন আপনার স্টেট অফ মাইন্ডটা কি? এখন আমি বলতেছি হ্যাপি, অ্যান্ড কোনটার কারণে আপনি হ্যাপি? অ্যান্ড আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবেন সেটার জন্য আপনি হ্যাপি, কিন্তু এদিক দিয়ে যে বাস খেয়ে বসে আছেন এটার জন্য তো আপনি হ্যাপি না। তো এখন আমি যদি জিজ্ঞেস করি মানে টু হোয়াট এক্সটেন্ট উড ইউ সে ইউ আর হ্যাপি, টু হোয়াট এক্সটেন্ট উড ইউ সে, এখন আমার তো ডিরেক্টলি মেজার করতে হবে যে আমি কি ওয়ার্ক প্লেসে বা আমি আমার ইউনিভার্সিটিতে হ্যাপি, ফ্যামিলিতে হ্যাপি, না আমি আমার পার্সোনাল লাইফে হ্যাপি। গট দ্য পয়েন্ট, বুঝছেন ব্যাপারটা? সো স্পেসিফিক জিনিসটা অ্যাম্বিগুয়াস হয়ে গেল। সো হ্যাপি, বাট আমি তখন চিন্তা করছি হ্যাপি, হ্যাঁ আমি একটা কারণে হ্যাপি কিন্তু আরেকটা কারণে আমি স্যাড, বুঝছেন ব্যাপারটা? সো এরকম অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেন হবে না। Recall dependent questions. Some questions might require respondents to recall experiences from the past that are hazy in their memory. এখন আপনি অনেক দিন আগে 3 বছর আগের একটা জিজ্ঞেস করলেন, একটা 3 বছর আগে মুভি দেখছিলাম, এখন বললে সব কিছু কি আপনার মনে আসবে?
আপনি এখন চিন্তা করতে হবে, হ্যাঁ 3 বছর আগে মুভিটা দেখছিলাম, কী দেখছিলাম, কী জানি হয়েছিল, স্টোরিটা জানি কী ছিল, সময় লাগবে না রিকল করতে, এত তো ইজি হবে না, হবে? তাহলে এরকমই যে রিকল ডিপেন্ডেন্ট কোশ্চেন করা যাবে না, যে যে জিনিসটা আপনার ইনস্ট্যান্ট অন মাইন্ডে আছে, ইনস্ট্যান্টলি যে জিনিসটা অ্যান্সার করা যাবে ওই ধরনের কোশ্চেন করা লাগবে, বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে যে লিডিং কোশ্চেন, যে একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে যেটা লিড করে, ইয়েস হইলে আপনি বলবেন যে হ্যাঁ আপনি কী দেখছেন তাহলে, আরেকটা হচ্ছে যে না, নো যদি বলি তাহলে আপনি রিসেন্টলি কোন মুভিটা দেখেছেন। Questions should not be phrased in such a way that they lead the respondents to give the responses that the researcher would like or want them to give. লিডিং কোয়েশ্চেনের জিনিসটা আরেকটা জিনিস, যেটা হচ্ছে আপনার রিসার্চার, আপনি এমনভাবে কোয়েশ্চেনটা করবেন না যেটাকে আপনি যে অ্যান্সারটা দেখতে চান যাতে ওই অ্যান্সারটাই দেয়। আমরা জানি এই জিনিসটা খারাপ, তারপরে আমরা এটা খাই, তার মানে আপনি এখন কি মনে করেন এটা খারাপ কিনা ভালো, এভাবে যদি বলেন কোয়েশ্চেনটা, আমরা জানি স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, উই নো দ্যাট স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, বাট স্টিল উই স্মোক, ডু ইউ প্রেফার স্মোকিং অর নট? তাহলে আপনি কি বলবেন তখন? কিন্তু আপনি আগেই আপনি লিড দিয়ে দিলেন কি, যে স্মোকিং ইজ ব্যাড, তাই না? ইটস ইনজুরিয়াস ফর, হার্মফুল ফর হেলথ অর ইনজুরিয়াস ফর ইয়োর হেলথ, তাই না? সো ওয়েদার ইউ উইল স্মোক অর নট, বুঝছেন ব্যাপারটা? তাহলে এরকম লিডিং কোয়েশ্চেন দেওয়া যাবে না। আগে হিন্টস দিয়ে দিলে তখন তো সে বলবে যে উনি রেসপন্ডেন্টস, মানে যে কোয়েশ্চেনে সেই চাচ্ছে যে অ্যাকচুয়ালি কি, হ্যাঁ হার্মফুল, তো এই জিনিসটাই করা যাবে না। An example of such a question is, do you think that in these days of escalating cost of living, employees should be given good pay rises? তার মানে এই যে আজকে এই যে এখন কি, ডু ইউ থিঙ্ক এসকেলেটিং কস্ট অফ লিভিং, আমাদের কস্ট অফ লিভিং বেড়ে যাচ্ছে না সবার, তেলের দাম বাড়তি, জিনিসপত্রের দাম বাড়তি, সব কিছু 4 টাকা 5 টাকা করে, আগে বন্ডটি ছিল 10 টাকা, এখন বন্ডটি হয়ে গেছে 15 টাকা, হ্যাঁ জুস একটা কোক ছিল 20 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা, 135 টাকা। তাহলে বাইক চালাতে আমার 100 টাকা হলেও মানতাম, যে 100 টাকা হলেও জিনিসটা মানা যায় যে 11 টাকা বাড়ছে, একবারে ধাম করে 130 টাকা, মানে 35, তারপর আবার 5 টাকা ডিসকাউন্ট দেয় 130, তাহলে ভাই মানে ইনসেইন না ব্যাপারটা? 50% একবারে প্রাইস বাড়াটা কি ইজ এ ম্যাটার অফ জোক? মানে ক্যান উই অ্যাফোর্ড দ্যাট অ্যাকচুয়ালি? একবারে এইভাবে মানে যে কোনো ইকোনমিস্টে যেই হোক তাদের তো বোঝা উচিত যে অ্যাকচুয়ালি হোয়াট, একটা মানুষের জন্য বড় ধাক্কা হয়ে যায়, কারণ ট্রান্সপোর্ট কস্টের সাথে এভরিথিং ইজ রিলেটেড, এভরিথিং, আপনার রেস্টুরেন্ট থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে সব কিছু, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুতে ট্রান্সপোর্ট করতে হয়। আর 1 টাকা বাড়লে, কস্ট বাড়লে মানুষ বাড়ায় দেয় 5 টাকা, যদি তেলের দামের কারণে যদি খরচ বাড়ে 1 টাকা, মানুষ বাড়ায় 5 টাকা। বাংলাদেশের নিয়ম হচ্ছে এটা, ওই 1 টাকা বাড়ছে দেখে 1 টাকা বাড়াবে না, 1 টাকা বাড়লে ওই চান্সে বাড়াই দেবে 5 টাকা, 2 টাকাও না, ডাবলও না, 5 টাকা বাড়াই দেবে দাম করে। রুটি একদম 10 টাকার বন রুটি 15 টাকা হয়ে গেল দাম করে রাতারাতি। আরে ভাই এক্স্যাক্টলি, তাহলে 10 টাকার জিনিস 12 টাকা হইতে পারে, 10 টাকা আপনি কি দিতে পারবেন না দিলে চেহারার দিকে তাকায় থাকে। আপনি ভিক্ষা তো 5 টাকা দেওয়া যাবে, 10 টাকা দেওয়া লাগে, আর আপনি যদি টিপস হিসেবে 20 টাকা দিয়ে দেন, আপনাদের উল্টা রাখাই দেবেন। চাক লাগবে না স্যার, জানেন আপনার টাকা আপনিই রাখেন, ভিক্ষা এই আপনার ভিক্ষা দিয়ে দিল এরকম। সো মানে যাই হোক, মানে দ্যাটস আ পার্ট হোয়াট উই আর ট্রাইং টু সে। আপনি যদি আগেই বলে দেন এই জামানায় খরচের অনেক এসকেলেটিং কস্ট অফ লিভিংয়ের ক্ষেত্রে আপনি কি মনে করেন এমপ্লয়ীদেরকে গুড পে করা দরকার? আপনি তো বলেই দিলেন যে কস্ট অনেক বাড়তেছে, লিভিং কস্ট অনেক হাই, তাহলে এমপ্লয়ীদের, হ্যাঁ এমপ্লয়ীদের পেমেন্টও বেশি দিতে হবে। তা আগে যেখানে স্যালারি দিতেন 50,000, তার মানে এখানে স্যালারি দিতে হবে 60,000 বা 70,000, ঠিক কিনা? আমার খরচ বাড়লে তো আমার লিভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে হবে না, ঠিক কিনা? সো দ্যাটস লিডিং কোয়েশ্চেন্স। হ্যাঁ, ও আচ্ছা, জ্বালা যন্ত্রণা। পেন ড্রাইভে দিলে এক ঝামেলা, পেন ড্রাইভ রেখে চলে যায়, হারায় যায়। ল্যাপটপে দিলে আবার দেখা যায় এটা একটু পর বন্ধ হয়ে যায়, কি একটা যন্ত্রণা। হ্যাঁ, আমার তো টাইমার, আচ্ছা হ্যাঁ টাইমার বন্ধ করা যায়, টাইমারটা বন্ধ করে দিই তাহলে। আমার তো এখানে ওপেন আছে, বাট ওইটা বন্ধ হয়ে যায়। আমি তো এখানে কাজ করতেছি, বাট ওইটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, লোডেড কোয়েশ্চেন্স দেখেন। আদার টাইপ অফ বায়াস ইন কোয়েশ্চেন্স অকার্স when they are phrased in an emotionally charged manner. Loaded questions. An example of such a loaded question is asking employees, to what extent do you think management is likely to be vindictive of the union decides to go on strike? লোডেড কোয়েশ্চেন হতে পারে যে খুব ইমোশনালি চার্জড করার কারণে, মানে ম্যানেজমেন্ট কতটুকু স্ট্রং হবে যে তারা ইউনিয়ন এমপ্লয়িরা, দেখা যায় গার্মেন্টস শ্রমিকরা অনেক সময় আন্দোলন করে না, গার্মেন্টস ইউনিয়নরা আছে, তারা তাদের বেতন ভাতা না দিলে, তো এখন বললো যে ম্যানেজমেন্ট কতটুকুনি স্ট্রিক্ট হওয়া দরকার, যারাই আন্দোলন করবে তাদেরকে জব থেকে বের করে দেবে, এরকম যদি মানে হয়।
ইমোশনালি চার্জড মানে কি আপনি ইমোশনালি চার্জ করতেছেন, মানে ইউ শুড চার্জ এনি ওয়ান দোজ হু উইল গো ফর স্ট্রাইক, তাদেরকে দে উইল বি কি, দে উইল বি স্যাকড বা ফায়ার্ড ফ্রম দেয়ার জবস, এরকম হওয়া উচিত কিনা, তাহলে এরকম তো ইয়াতে। তারপর আছে সোশ্যাল ডিজায়ারেবিলিটি, কোয়েশ্চেন শুড নট বি ওয়ার্ডেড সাচ অ্যাজ দ্য ইলিসিট সোশ্যালি ডিজায়ারেবল রেসপন্সেস, ফর ইনস্ট্যান্স ডু ইউ থিঙ্ক দ্যাট ওল্ডার পিপল শুড বি লেড অফ, মানে ইলিসিট যেগুলো আর কি মানে মানানসই না, ইলিসিট কোয়েশ্চেন্স করা যাবে না। তারপরে হচ্ছে আপনার লেন্থ অফ কোয়েশ্চেন্স, লেন্থ অফ কোয়েশ্চেন্স কেমন হবে, ওই যে আমরা যেটা বললাম লেন্থ অফ কোয়েশ্চেন শুড বি শর্ট, সিকোয়েন্সিং অফ কোয়েশ্চেন্স, সিকোয়েন্সিং অফ কোয়েশ্চেন্সগুলো শুড বি ইন আ অর্ডার, that are more specific and form questions that are relatively easy to answer to those that are progressively more difficult. এখন ফার্স্টে যদি খুব বেশি ডিফিকাল্ট কোয়েশ্চেন করে ফেলেন মানুষ কিন্তু ঘাবড়ায় যায়, তো ফার্স্টে সহজ সহজ দিয়ে দিয়ে আস্তে আস্তে মানুষকে ইউজ টু করার পরে শেষের দিকে আপনি কঠিন কোয়েশ্চেনগুলো করেন, বুঝতে পারছেন? সো দ্যাটস দ্য সিকোয়েন্সিং অফ কোয়েশ্চেন্স। ক্লাসিফিকেশন অফ ডেটা অর পার্সোনাল ইনফরমেশন, ক্লাসিফিকেশন ডেটা অর পার্সোনাল ইনফরমেশন আমরা কি পড়েছিলাম যে also known as personal information or demographic questions such as elicit such information as age, educational level, marital status and income, তাই না? আপনার বয়স কি আছে, আপনার এডুকেশনাল লেভেল কি, marital status কি and income. Unless absolutely necessarily it is bet not to ask for the name of the respondent. অনেক সময় কিন্তু নেমদের অ্যানোনিমাস থাকে, তাই না? যে নামটা জানে না বাট অ্যাকচুয়ালি কে ইয়া করছে সেই জিনিসটা হয়তো আমরা ই করি, নামটা আমরা অ্যানোনিমাস রাখি। এবার আসেন প্রিন্সিপালস অফ মেজারমেন্ট, মেজারমেন্টে আমরা আসছি। Just there are guidelines to be followed to ensure that the wording of the questionnaire is appropriate to minimize bias. So also are there some principles of measurement to be followed to ensure that the data collected are appropriate to test our hypothesis. তার মানে আমরা যেরকম কোয়েশ্চেনার্সটা বলতেছি ওয়ার্ডিং, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ধরন কোয়েশ্চেনার, সেটার সাথে আমাদেরকে এমনভাবে ঠিক রাখতে হবে যাতে আমরা যে কোয়েশ্চেনার থেকে যে ডেটাটা কালেক্ট করতেছি দ্যাট ইজ কি আমাদের ওই ডেটাটা ইজ গুড এনাফ অর অ্যাপ্রোপ্রিয়েট টু টেস্ট আওয়ার কি হাইপোথিসিস, তাই না? আমাদের হাইপোথিসিস যদি আমরা টেস্ট করতে না পারি তাহলে কি হবে, উই ওন্ট বি এবল টু অ্যাকচুয়ালি মেজার। তো ওই জিনিসটা আমাদেরকে উই হ্যাভ টু এনশিওর দ্যাট দিস রেফার টু দ্য স্কেলস অ্যান্ড স্কেলিং টেকনিক্স ইউজড ইন মেজারিং কনসেপ্টস। এই শারিয়ার কি বাই, তো আমাদেরকে এনশিওর করতে হবে যে ডেটা কালেক্ট আর অ্যাপ্রোপ্রিয়েট টু টেস্ট আওয়ার হাইপোথিসিস। These refer to the scales and scaling techniques used in measuring concepts as well as the assessment of reliability and validity of the measures used. তার মানে আমাদের ওই রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য মেজার্সটা ওইটা ঠিক রাখতে হবে যে আমরা যে ডেটাটা কালেক্ট করতেছি সেটাকে যদি স্কেলিং না করতে পারি, যদি আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস না করতে পারি ওই ডেটা দিয়ে, তাহলে তো আমার ওই ডেটা তো কোনো কাজে আসবে না, আসবে। সো উই হ্যাভ টু এনশিওর যে ওই ডেটাটা আমরা ইজিলি স্কেল করতে পারছি, মেজার করে জিনিসটাকে স্কেলের মাধ্যমে মেজার করতে পারতেছি, সাবজেক্টিভ ফিলিংসগুলোকে আমরা একটা স্কেলের মাধ্যমে নিয়ে মেজার করতে পারতেছি। সো ওই স্কেলের মাধ্যমে মেজার যখন করতে পারবো, ওই ডেটাটা যদি মানে রিলায়েবল অ্যান্ড ভ্যালিড হয় তাহলে ওটা দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট রান করতে পারবো। আবার এই স্ট্যাটিস্টিক্যাল টেস্টের কিন্তু আপনারা শিখছেন ইসের সাথে, আপনার জন্য যে বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্স করছেন না, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ওই স্ট্যাটিস্টিক্সে হচ্ছে আপনার যে কীভাবে ডেটা অ্যানালাইসিস করতে হয় ওইটা শিখবেন হচ্ছে ওখানে, ওইটার জন্য পুরো আলাদা একটা কোর্স। এর জন্য আমি আপনাদের জাস্ট খালি দেখাই দিচ্ছি যে আনটিল ডেটা কালেকশন মেথড, আর ডেটাটাকে কীভাবে আপনি টেস্ট করবেন সেটা আপনি করবেন হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সে, ওই বিজনেস স্ট্যাটিস্টিক্সে হচ্ছে শিখবেন ওইটা। তো আমার মতে আসলে বিজনেস রিসার্চ কোয়েশ্চেনটা আগে মানে কোর্সটা আগে করানো উচিত, তারপরে বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সটা করা উচিত, রাইট? এই সিকোয়েন্সটা হলে আমার মনে হয় বেটার হয়। তাহলে কী হয়েছে, আমি যখন এখানে দিয়ে দিলাম, আমি একটা সেট অফ ডেটা দিয়ে দিলাম, ওই জিনিসটা আপনারা ওখানে যে আপনারা টেস্ট প্র্যাকটিস করলেন। So also are there some principles of measurement to be followed to ensure that the data গেল। ভ্যালিডিটি দেখেন, this refers to the scales and scaling techniques used in measuring concepts as well as the assessment of reliability and validity of the measures used. Validity establishes how well a technique, instrument or process measures a particular concept. তার মানে ভ্যালিডিটি কী কী মেজার করে দেখেন, ভ্যালিডিটি কী কী জিনিস মেজার করতেছে, establishes how well a technique, instrument or process measures a particular concept. ওই যে আমরা ফার্স্টে দেখছিলাম কনসেপ্টের আন্ডারে ডাইমেনশন আন্ডারে এলিমেন্টস, তিনটা জিনিস, তাই না? তাহলে ভ্যালিডিটিটা মেজার করে যে আপনার ভ্যালিডিটি হাউ ওয়েল আপনার ওই যে কনসেপ্টটা কতটুক একটা টেকনিক বা ইনস্ট্রুমেন্ট অর প্রসেস কত ইজিলি আপনার জিনিসটাকে কনসেপ্টটাকে মেজার করতেছে, হাউ অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড রিলায়েবিলিটি ইন্ডিকেটস হাউ স্টেবলি অ্যান্ড কনসিস্টেন্টলি দ্য ইনস্ট্রুমেন্ট ট্যাপস দ্য ভ্যারিয়েবলস। একটা হচ্ছে ভ্যালিডিটি কি is a how well a technique, instrument or process measures a particular concept, কত ভালোভাবে
একটা টেকনিক, ইনস্ট্রুমেন্ট অর প্রসেস মেজার করে আপনার একটা পার্টিকুলার কনসেপ্টকে। দ্যাট ইজ হোয়াট ইজ ইয়োর কি আপনার ভ্যালিডিটি। আর রিলায়েবিলিটিটা কি বলতেছে? রিলায়েবিলিটিটা হচ্ছে আপনার যে ইন্ডিকেটস হাউ স্টেবলি অ্যান্ড কনসিস্টেন্টলি দ্য ইনস্ট্রুমেন্ট ট্র্যাপস দ্য, মানে কতটুকুন রিলায়েবল, মানে কনসিস্টেন্ট কিনা, একটার সাথে একটা রিলেটেবল কিনা। বুঝতে পারছেন? তার মানে আমরা ভ্যালিডিটি দিয়ে বুঝতেছি যে এটাকে কত ভালোভাবে মেজার করতেছে, আর রিলায়েবিলিটি দিয়ে বুঝতেছি হাউ ওয়েল ইট ইজ কনসিস্টেন্ট অ্যান্ড কি কনসিস্টেন্ট, স্টেবল এবং কনসিস্টেন্ট। আর ওইটা হচ্ছে যে আপনার টেকনিক, ইনস্ট্রুমেন্ট অর প্রসেস মেজার্স এ পার্টিকুলার কনসেপ্ট। মেজার করার জন্য আমরা ইউজ করতেছি ভ্যালিডিটি, আর কনসিস্টেন্ট এবং স্টেবল কিনা সেটার জন্য হচ্ছে রিলায়েবিলিটি। ক্লিয়ার? General appearance or get up of the questionnaire. So it is also necessary to pay attention to how the questionnaire looks. An attractive and neat questionnaire with appropriate introduction, instructions and well arrayed set of questions and response alternatives will make it easier for the respondents to answer them. তাহলে দেখেন এখানে আমাদের কি বলতেছে, এটা অবশ্যই নেসেসারি কি টু পে অ্যাটেনশন টু হাউ দ্য কোয়েশ্চেনার লুকস, তাই না? এটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনারটা দেখতে কেমন। যদি একটা অ্যাট্রাকটিভ এবং খুব নিট সুন্দর একটা কোয়েশ্চেনার হয় এবং খুব সহজে যেখানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে এবং যেটা সহজে অ্যান্সার করা যায় এরকম কোয়েশ্চেন হলে উই উইল গেট মোর রেসপন্সেস, তাই না? গুড ইন্ট্রোডাকশন, a proper introduction that clearly discloses the identity of the researcher and conveys the purpose of the survey is absolutely necessary. এখন আপনি একটা সার্ভে কোয়েশ্চেনার দিলেন, কিন্তু এই সার্ভে কোয়েশ্চেনার থেকে যে ডেটাগুলো পাবেন এই ডেটাগুলো আপনি কোন কাজে ব্যবহার করবেন এটা আপনি বললেন না, কোনো ইন্ট্রোডাকশন দিলেন না, তাহলে আপনি কি সহজে ডেটা দিতে চাইবেন যেটা কোন পারপোজে ইউজ করা হবে বা কী কারণে ইউজ করা হবে, কেন ইউজ করা হবে, রাইট? তখন কিন্তু একটা ইন্ট্রোডাকশন অবশ্যই লাগবে সার্ভে কোয়েশ্চেনের আগে। অর্গানাইজিং কোয়েশ্চেন্স, গিভিং ইনস্ট্রাকশনস, গাইডেন্স অ্যান্ড গুড অ্যালাইনমেন্ট। Organizing the questions logically and neatly in appropriate sections and providing instructions on how to complete the items in each section will help the respondents to answer them without difficulty. তাহলে কি বলতেছে? কোয়েশ্চেন্সগুলোকে অর্গানাইজ করার জন্য organizing the questions logically and neatly in appropriate sections and providing instructions on how to complete the items in each sections will help the respondents to answer them without difficulty. তাহলে সিকুয়েন্সিয়ালি যদি আপনি গাইডেন্স দেওয়া থাকে, ইনস্ট্রাকশনস থাকে, তাহলে তাদের জিনিসটাকে খুব সহজেই আপনি হেল্প করবে তাদেরকে অ্যান্সার করার জন্য। এখন এখানে দেখেন কিছু ব্যাপার আছে। ইনফরমেশন অন ইনকাম অ্যান্ড আদার সেন্সিটিভ পার্সোনাল ডেটা, ইনফরমেশন অফ এ ভেরি প্রাইভেট অ্যান্ড পার্সোনাল নেচার সাচ এজ ইনকাম, স্টেট অফ হেলথ অ্যান্ড সো অন শুড বি আস্কড অ্যাট দ্য এন্ড অফ দ্য কোয়েশ্চেনার। যদি আপনি খুবই সেন্সিটিভ ডেটা কালেক্ট করতে চান, যেটা আপনার দরকার মনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওগুলো আপফ্রন্ট জিজ্ঞেস করা যাবে না, একদম প্রথমে জিজ্ঞেস করা যাবে না, সেগুলো কী করতে হবে, ওগুলো আপনি শেষে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড, ওপেন এন্ডেড কোয়েশ্চেন সাধারণত এন্ডে থাকে, ফার্স্টে থাকে না, কারণ ওপেন এন্ডেড কোয়েশ্চেন আপনার অনেক কিছু বলার আছে। দেখা গেল ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে সে কিছুই অ্যান্সার করলো না। সো আগে করবেন হচ্ছে গিয়ে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, তারপরে হচ্ছে করবেন গিয়ে লাস্টে গিয়ে করবেন হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই জিনিসটা মাথায় রাখবেন কোয়েশ্চেন অর্গানাইজ করার সামনে। ফাইনালি কনক্লুডিং দ্য কোয়েশ্চেনার, দ্য কোয়েশ্চেনার শুড এন্ড অন আ কার্টিয়াস নোট। কোয়েশ্চেনারটা এন্ড করবে কিসে? অনেক কার্টিয়াস নোটে। রিমাইন্ড the respondent to check that all the items have been completed as per the example below. তার মানে কোয়েশ্চেনার শুড এন্ড অন এ কার্টিয়াস নোট, খুব সুন্দরভাবে একটা কর্ডিয়ালি থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম অ্যান্ড giving the effort to complete this questionnaire. I'm really glad for that. সো এরকম একটা কনক্লুডিং নোট থাকবে যেটাকে আপনি তাকে থ্যাঙ্কস জানাবেন। যেরকম এক্সাম্পল, আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম অ্যান্ড কোঅপারেশন, আমি সিনসিয়ারলি আপনার টাইম এবং কোঅপারেশনকে অ্যাপ্রিসিয়েট করতেছি। প্লিজ চেক টু মেক শিওর দ্যাট ইউ হ্যাভ নট স্কিপড এনি কোয়েশ্চেন ইনঅ্যাডভার্টেন্টলি অ্যান্ড দেন ড্রপ দ্য কোয়েশ্চেনার ইন দ্য লগ বক্স ক্লিয়ারলি মার্কড ফর দ্য পারপাস অ্যাট দ্য এন্ট্রেন্স অফ ইউর ডিপার্টমেন্ট। যে আপনি আপনার টাইম দিয়েছেন এবং আমার কোঅপারেশন করে আমার কোয়েশ্চেনারগুলো অ্যান্সার করেছেন, আই এম রিয়েলি গ্ল্যাড অ্যাবাউট দ্যাট, সো থ্যাঙ্কস ফর ডুইং দ্যাট, এমনটা করে আপনি ইনস্ট্রাকশনস দিয়ে দিলেন। সো এরকম আর কি আমরা দিতে পারি। এবার আসেন প্রি টেস্টিং অফ স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স। আপনি যখন একটা কোয়েশ্চেন করবেন, ওয়েদার ইট ইজ এ স্ট্রাকচার্ড ইন্টারভিউ অর এ কোয়েশ্চেনার, এটা একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউ হতে পারে। স্ট্রাকচার্ড ইন্টারভিউ থাকলে কী হয় জানেন? সেট অফ কোয়েশ্চেনার্স থাকে, সেই জিনিসগুলো আপনি জিজ্ঞেস করেন, যেটা হচ্ছে স্ট্রাকচার্ড। আর আনস্ট্রাকচার্ড আমরা কী পড়ছিলাম, যে আপনার ওই সিচুয়েশন ওয়াইজ যখন যেটা মনে হয় কোয়েশ্চেন করা দরকার আপনি কোয়েশ্চেন করবেন। বুঝতে পারছেন? সো স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্সে ওয়েদার ইট ইজ এ স্ট্রাকচার্ড ইন্টারভিউ অর এ কোয়েশ্চেনার দ্যাট ইজ ইউজড ইন এ সার্ভে, it is important to pre-test the instrument to ensure that the questions are understood by the respondents and that there are no problems with the wording or measurement. Pre-testing involves the use of a small number of respondents to test the appropriateness of the questions and their comments. Pre-test করি না আমরা যে কোনো কিছু,
আগে বলি না যে কিছু রান্নার আগেও তো আমরা একটু অল্প করে টেস্ট করে দেখি, ব্যাপারটা হচ্ছে এরকমই যে আপনি সবাইকে দেওয়ার আগে আগে 2-4 জনকে দিয়ে 2-4-5-10 জনকে দিয়ে ওই কোশ্চেনটা প্রি টেস্ট করাবেন, যে অ্যাকচুয়ালি কী পরীক্ষার আগে আমরা প্রি টেস্ট দিই না, তো এরকমই, বা মক টেস্ট দেই, যে অ্যাকচুয়াল পরীক্ষার আগে আমরা একটা নিজেদেরকে প্রস্তুত করি। Electronic questionnaire design and surveys. Online questionnaire surveys are easily designed and administered when microcomputers are hooked up to computer networks. ঠিক আছে? Data disk can also be mailed to respondents who may use their personal computers for responding to the other. CAPPA, which facilitates the preparation and administering of question, is particularly used for marketing research. The CAPPA system includes 10 programs enabling the user to design a sophisticated computerized questionnaire, computerize the data collection process, and analyze the data collected. CAPPA একটা হচ্ছে সফটওয়্যার, মার্কেটিং রিসার্চের জন্য সফটওয়্যার। এই সফটওয়্যারটা ইউজ করে আপনি কোয়েশ্চেনারকেও অ্যাডমিনিস্ট্রেট করতে পারবেন। আপনি তো ওই ইয়াগুলাকে বুঝতে পারবেন যে কে কতটুকু সময় দিতেছে। ওই সফটওয়্যারটা ইউজ করলে ওইটার ইন্টারফেসটা এমন, ওইটা দিয়ে আপনি দেখা যাচ্ছে চাইলে অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু দ্য অ্যাডমিনিস্ট্রেটিং, যেটা পার্সোনালি ফেস টু ফেস অ্যাডমিনিস্ট্রেট করা যায়, ওটা আপনি সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন। বুঝতে পারছেন? আদার মেথডস অফ ডেটা কালেকশন দেখেন, এবার আদার মেথডস অফ ডেটা কালেকশনের মধ্যে দেখেন কী কী আছে। আদার মেথডস অফ ডেটা কালেকশন, অবজারভেশনাল সার্ভিস, ওই যে অবজারভেশনাল সার্ভে আমরা যেটা করি দেখে দেখে, ঠিক আছে? আপনি এখন একটা বাইং প্যাটার্ন দেখবেন কনজিউমার বিহেভিয়ার দেখার জন্য, যে একটা মানুষ একটা গ্রসারি স্টোরে বা ওই যে আপনার ডিপার্টমেন্টাল স্টোরে কতটুকু সময় স্পেন্ড করতেছে, কোন প্রোডাক্টের পেছনে কতটুকু সময় স্পেন্ড করতেছে, অ্যান্ড কীভাবে তাদের পারচেজিং প্যাটার্নটা কী। সো সেই জিনিসটা আপনি অবজারভেশন সার্ভের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন কনজিউমার বিহেভিয়ার, তাই না? আপনাদের এখানে মার্কেটিং মেজর নাই, কারো মার্কেটিং মেজর আছে এখানে? কারো নাই? সবাই কি ফাইন্যান্সের দিকে গেছেন? হ্যাঁ, দেওয়া হবে মানে জোর করে কেন? মানে কে বললো এটা? আচ্ছা, আচ্ছা, আরেকটা দেখেন। ওকে, the researcher may collect the needed data in that capacity. The researcher may collect the needed data in that capacity without becoming an integral part of the organizational system. তাহলে কি হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভার? নন পার্টিসিপেন্ট মানে কি? The researcher may collect the needed data in that capacity without becoming an integral part of the organization system. Organizational সিস্টেমের পার্ট না হয়েও সে কিন্তু ডাইরেক্টর করতে পারে। ফর এক্সাম্পল, the researcher might sit in the corner of an office and watch and record how the manager spends her time. এখন রিসার্চার কী করতে পারে? একটা অফিসার কোনায় বসে থাকবে, সে হয়তো অর্গানাইজেশনের পার্ট না, কিন্তু সে কী করবে? বসে বসে দেখবে যে ম্যানেজার কীভাবে তার স্পেন্ড টাইম করে, সারাদিনে সে কী কী কাজ করে, তার বিহেভিয়ার প্যাটার্নগুলো কী, তাহলে সেই জিনিসটা দেখে কিন্তু তার অর্গানাইজেশনাল যে বিহেভিয়ারটা সেই প্যাটার্নটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে? আরেকটা কী আছে? পার্টিসিপেন্ট অবজারভার। পার্টিসিপেন্ট অবজারভার কি? দ্য রিসার্চার মে অলসো প্লে দ্য রোল অফ দ্য পার্টিসিপেন্ট অবজারভার. Here the researcher enters the organization or the research setting and becomes a part of the work organizations, and then she may join the organization as an employee and observe the dynamics in groups while being a part of the work organization. পার্ট যদি আপনি পার্টিসিপেন্ট অবজারভার হন, তার মানে কি আপনি ডিরেক্টলি পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আপনি ওই ডিরেক্টলি উইল বি আ পার্ট অফ দ্য অর্গানাইজেশন অর ওয়ার্ক অ্যাজ এ এমপ্লয়ি। ওই এমপ্লয়ি হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনি জিনিসটা রিসার্চ করবেন। একটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভার, যে আপনি ওই আপনি এমপ্লয়ি ওই ডিরেক্টলি ওই অর্গানাইজেশনের কেউ না, বাট আপনি একে হায়ার করা হয়েছে জাস্ট টু কালেক্ট দ্য মার্কেটিং, মানে ডেটা কালেক্ট করার জন্য, সেটা আপনি অবজার্ভ করতেছেন। আরেকটা হচ্ছে আপনি ডিরেক্টলি ওটার সাথে পার্টিসিপেট করতে পারেন, আপনি ওখানে ইউ ক্যান টেক পার্ট ইন দ্যাট করে আপনি ইউ ক্যান অবজার্ভ। বুঝতে পারছি? না, আরেকটা আরও আছে কয়েকটা আরও। স্ট্রাকচার্ড ভার্সেস আনস্ট্রাকচার্ড অবজারভেশনাল স্টাডিজ। স্ট্রাকচার্ড ভার্সেস আনস্ট্রাকচার্ড অবজারভেশনাল স্টাডিজ দেখেন। অবজারভেশনাল স্টাডিজ কুড বি আইদার দ্য নন পার্টিসিপেন্ট অবজারভার অর দ্য পার্টিসিপেন্ট অবজারভার টাইপ। বোথ অফ দিস এগেইন কুড বি আইদার স্ট্রাকচার্ড অর আনস্ট্রাকচার্ড। এই দুইটা আবার কী হতে পারে? স্ট্রাকচার্ড হইতে পারে অর আনস্ট্রাকচার্ড হইতে পারে। একটা হচ্ছে পার্টিসিপেন্ট আর একটা হচ্ছে নন পার্টিসিপেন্ট, আবার এই দুইটা স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড। When the observer has a predetermined set of categories or activities or phenomena planned to be studied, it is a structured observational studies. ওই যে আপনি প্রিডিটারমাইন্ড যে আপনি কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি স্টাডি করবেন, আপনার 4-5টা ক্রাইটেরিয়া ঠিক করা আছে, ওই 4-5টা ক্রাইটেরিয়া আপনি দেখবেন। আর আনস্ট্রাকচার্ড হলে কোনো ক্রাইটেরিয়া সেট নাই, আপনি যা যা দেখবেন সেই জিনিসটাই আপনি নোট ডাউন করে ফেলবেন যে আমি এই জিনিসগুলো অবজার্ভ করছি। বুঝতে পারছেন ব্যাপারটা?
In the beginning, the researcher has no definite ideas of the particular problem. Observing events as they take place may also be a part of the plan, as in many qualitative studies. Qualitative studies আমরা unstructured observational studies করি, ওকে? এবার দেখেন অ্যাডভান্টেজেস অফ অবজারভেশনাল স্টাডিজ। অবজারভেশনাল স্টাডিজটা আপনাদের কোশ্চেন আসতে পারে, আমি আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? এই সাজেশন চাচ্ছিলেন না, সাজেশন দিয়ে দিলাম, জান। স্টাডিজ পুরোটাই অবজারভেশনাল স্টাডি রিলেটেড যা আছে সব করবেন। হ্যাঁ, পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। সো ইটস এ বিগ কোয়েশ্চেন, ঠিক আছে? হ্যাঁ। The data obtained through observations of events as they normally occur are generally more reliable and free from respondent bias. তার মানে আমরা অবজারভেশন করে যেটা দেখি সেটা সাধারণত কী হয়, জেনারেলি রিলায়েবল হয় এবং কোনো বায়াস থাকে না, কারণ আমরা তো এটা নিজেরা দেখে দেখে তারা তাদের ন্যাচারাল সেটিংয়ে কাজ করতেছে, ওই জিনিসটা দেখে আমরা নোট ডাউন করতেছি। ইট ইজ ইজিয়ার টু নোট দ্য এফেক্টস অফ দ্য এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স অন স্পেসিফিক আউটকামস। স্পেসিফিক যে জিনিসটা আপনি স্টাডি করতেছেন, ম্যানেজারের বিহেভিয়ার হতে পারে, কনজিউমারের বায়ারের বিহেভিয়ার হতে পারে, ওই জিনিসগুলো স্পেসিফিক আউটকামসের উপরে কীভাবে ইম্প্যাক্ট করছে সেই জিনিসগুলো আপনি করতে পারেন। তারপরে বলতেছে ইট ইজ ইজিয়ার টু অবজার্ভ সার্টেন গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম হুম ইট মে বি আদারওয়াইজ ডিফিকাল্ট টু অবটেইন ইনফরমেশন। এটা খুবই সহজ, টু অবজার্ভ সার্টেন গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস, ইজি টু টেক ডেটা, আদারওয়াইজ এটা অনেক ডিফিকাল্ট হইতো টু অবটেইন ইনফরমেশন। ড্রব্যাকসটা কী কী দেখেন, ড্রব্যাকসগুলো অনেকগুলো আমরা দেখতেছি, 5টা মোটামুটি ড্রব্যাকস আছে। ইট ইজ নেসেসারি ফর দ্য অবজারভার টু বি ফিজিক্যালি প্রেজেন্ট। অবজারভারকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে, আপনি দূর থেকে কিন্তু পারবেন অবজারভেশনাল স্টাডিজে। আনলেস আ ক্যামেরা অর অ্যানাদার মেকানিক্যাল সিস্টেম ক্যান ক্যাপচার দ্য ইভেন্টস অফ ইন্টারেস্ট। যদি ক্যামেরা থাকে তাইলে, আদারওয়াইজ আপনাকে কিন্তু ন্যাচারালি ওখানে নিজে স্বয়ং ফিজিক্যালি থেকে ওই জিনিসটা ক্যাপচার করতে হবে। অফেন ফর প্রোলং পিরিয়ড অফ টাইমস, অনেকক্ষণ। এখন আপনি যদি সে আপনার ওয়ার্ক অর্গানাইজেশনে কে কেমন কাজ করতেছে, তাহলে সারাদিন কিন্তু বসে বসে তাকে দেখতে হবে। আদারওয়াইজ একটা ক্যামেরা থাকতে হবে, ক্যামেরা দিয়ে সে কীভাবে কাজ করতেছে, রাইট? দিস মেথড অফ কালেক্টিং ডেটা ইজ নট অনলি স্লো বাট অলসো টেডিয়াস অ্যান্ড এক্সপেন্সিভ। একটা মানুষকে আপনি হায়ার করে অবজার্ভ করে ডেটা কালেক্ট করাটা কি টাইম চ্যালেঞ্জিং, তাই না? অনেক টাইম দরকার, সময় দরকার, এক্সপেন্সিভ, কস্টলি। তাকে সারাদিন যদি আপনি বসায় রাখেন তাহলে তাকে একটা পে করতে হবে, রাইট? এমনি এমনি তো সে করবে না। Because of the long periods for which subjects are observed, observer fatigue could easily set in, which might bias the recorder. আর আমি যদি সারাদিন বসে একটা মানুষ কী করতেছে ওটা দেখতে থাকি, একটা টাইমে আমি কি বোর্ড হয়ে যাব, বিরক্ত লাগবে, তাই না? অ্যান্ড আপনি সারাদিন বসে কী করতেছেন, আমি ওটা দেখার জন্য বয়ে আসছি, মানে বসে বসে ওইটা নোটা বিরক্ত হয়ে যাবো না সারাদিন, এরকম আর কি। Though moods, feelings and attitudes can be guessed by observing facial expressions, moods, feelings and attitudes guess করা যায় by observing facial expressions and other normal behaviors, the cognitive thought processes of individuals cannot be captured. Cognitive thought, আমার ব্রেইনে কী জিনিসটা চিন্তা হচ্ছে, কগনিটিভলি আমি কী থিঙ্ক করতেছি, সেই জিনিসটা কি আপনি বের করতে পারবেন? আপনি আমার চেয়ার, আমি বিরক্ত কিনা, আমি আমার কাছে ভালো লাগলো কিনা এই জিনিসটা, কিন্তু আমার ব্রেইনে আমি কী চিন্তা করতেছি ওই জিনিসটা তো আপনি অবজারভেশনের মাধ্যমে বের করতে পারবেন না। এখন আমি বসে বসে আপনার দিকে তাকায় হাসতেছি আর মনে মনে চিন্তা করতেছি তোমারে তো বাবা পাইছি ধর্মু তোমারে, আপনি মনে করেন হ্যাঁ আমার তো খুব ভালো, আমার সাথে খুব হাসি স্যার, হ্যাঁ এরকম হতে পারে। আর আমি চিন্তা করলাম যে ঠিক আছে তোমার পাইছি, তোমার এক্সামে ধরতেছি, আচ্ছা স্যার, হ্যাঁ স্যার স্যার সহজ করেন, হ্যাঁ অবশ্যই সহজ করবো, হ্যাঁ। কিন্তু মনে মনে তো আমি ভাবতেছি যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এক্সাম্পল বুঝাইলাম আর কি। অবজারভার্স হ্যাভ টু বি ট্রেন্ড ইন হোয়াট অ্যান্ড হাউ টু অবজার্ভ, ঠিক আছে? এবং এটা আপনাকে অবজারভার্সদেরকে ট্রেন করতে হবে, হ্যাঁ। অ্যান্ড ওয়েজ টু অ্যাভয়েড অবজার্ভার বায়াস, তাহলে অবজারভারকে ওভাবে ট্রেন করতে হবে যেখানে ইন হোয়াট অ্যান্ড হাউ টু অবজার্ভ, কীভাবে আপনি অবজার্ভ করতে পারেন। অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড ওয়েজ ফর অবজার্ভার বায়াস, অবজার্ভার বায়াসের ওয়েজটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা আর বেশি নাই। বায়াসেস ইন অবজারভেশনাল স্টাডিজ, data observed from the researcher's point of view are likely to be prone to observer bias. There could be recording errors, memory lapses, and errors in interpreting activities, behaviors, events, and non-verbal cues. Moreover, where several observers are involved, inter-observer reliability has to be established before the data can be accepted. এখন দেখেন অবজারভার বায়াস হতে পারে। এখন আমি অবজার্ভ করে কিন্তু আমার মতো করেই আমি কিন্তু ডেটাকে সাজিয়ে দিচ্ছি, এখন দেখা যায় এটা কিন্তু একটা বায়াসনেস চলে আসতে পারে, আমি কিন্তু দেখা যায় বায়াসড হয়ে গেলাম, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি যে জিনিসটা চাচ্ছি ওইটাই। এখন আবার একজন যদি অবজারভার নাও হতে পারে, 4-5 জন অবজারভার থাকতে পারে, 4-5 জনকে আমি কাজে লাগাইলাম, তখন আবার ইন্টার অবজারভার ভ্যালিডিটিটাও কিন্তু আপনার
করতে হবে, কারণ সবারটা তো সেম না, এক একজন এক একভাবে। তার মানে ইউনিফর্মভাবে যাতে হয়, সেম স্ট্যান্ডার্ড যাতে সবাই ফলো করে, সেই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে। একজন একটু বায়াসড হলো, আরেকজন একটু হলো, এরকম হলে হবে না। বুঝছেন ব্যাপারটা? সো বায়াসেস ইন অবজারভেশনাল স্টাডিজগুলো উই হ্যাভ টু এনশিওর দ্যাট। আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, বুঝতেছেন কি বলতেছি? তো ইন্টারপ্রেটিং অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার্স, ইভেন্টস অ্যান্ড নন ভার্বাল কিউজ, ঠিক আছে? সো আমাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, অ্যান্ড এভাবে জিনিসটা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তারপর ডেটা কালেকশন থ্রু মেকানিক্যাল অবজারভেশন। মেকানিক্যাল অবজারভেশনটা কী হতে পারে? দেয়ার আর সিচুয়েশনস where machines can provide data by recording the events of interest as they occur without a researcher being physically present. আমরা কম্পিউটারে দেখে এআই আসে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে এখন আমরা এভাবে মেকানিক্যালি অবজার্ভ করতে পারি। আমরা একটা ভিডিও কন্ডাক্ট করলাম, ভিডিওটা কন্ডাক্ট করার মাধ্যম করে ওই এআই এর মাধ্যমে আমরা ওই হিউম্যান বিহেভিয়ারের প্যাটার্নসগুলো তুলে ধরে আনবো। একটা মানুষকে এমপ্লয় না করে আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি রোবট দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা করে না? হ্যাঁ, সিরি, এক্স্যাক্টলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই জিনিসগুলো উই ক্যান ডু দ্যাট, ঠিক আছে? সো দিজ আর লাইক মোর অ্যাডভান্সড। ফাইনালি এই আর দুইটা মানে এস এ মাল্টি মেথডস অফ ডেটা কালেকশন অ্যান্ড প্রজেক্টিভ মেথডস। তাহলে আমরা উই উইল বি ডান উইথ দিস সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ দিস চ্যাপ্টার। সো দিস ইজ দ্য আপনাদের সাথে আমার মানে এন্ড অফ মাই লেকচার সেশন, নট কোর্স, স্টিল ইউ আর মানে still we have like 2 more classes to go. One is for the review and the suggestion class, and the other one is like for your presentation. So আপনার প্রেজেন্টেশন করবেন, আমি এই জন্য আপনাদেরকে একটু লিড টাইম দিচ্ছি, বুঝছেন? প্রেজেন্টেশনটা আগে দেওয়া তো একটু ভালো হয়েছে যেটা। সো কেউ যদি কাজ না করে, ঠিক আছে, আই উইল ডু আ সার্ভে, ঠিক আছে? সে আপনি কতটুকুন কী কাজ করছেন সেটা আই উইল ট্রাই টু এনশিওর যে আপনি যদি কাজ না করেন সেটার জন্য কিন্তু আপনি আপনার পোর্শনে আপনি প্যানালাইজড হবেন, ঠিক আছে? আর যে কাজ করবেন, কারণ এটা কিন্তু ওই যে ওয়ান ম্যান শো না, মানে একজন করবে আর বাকিরা সবাই ঘুমাবে, ইটস নট গোয়িং টু বি দ্যাট। ওইটা আমরা শেষ করে নিই, দাঁড়ান, শেষ করে আপনি তারপর ডিসকাস করতেছি। Certain ideas and thoughts cannot be easily verbalized or that remain at the conscious levels of the respondents' minds can usually be brought to the surface through motivational research. Word association techniques such as asking the respondent to quickly associate a word. Word association techniques hote pare ki such as asking the respondent to quickly associate a word, say work with the first thing that comes to mind, are often used to get at the true attitudes and feelings. Thermatic appreciation test call for the respondent to wave a story around a picture that is shown. Several need patterns and personality characteristics of employees could be traced through this test. Ink block test, another form of motivational research, use colored ink blocks that are interviewed by the respondents who explain what they see in the various patterns and colors. তাহলে যে প্রজেক্টিভ মেথডস আমরা ফলো করতে পারি, এই প্রজেক্টিভ মেথডসগুলো আমরা ফলো করে বাট উই ক্যান ডু সার্টেন আইডিয়াস অ্যান্ড থ্রেডস। প্রজেকশন করানো যে প্রজেক্টিভ, একটা জিনিস দেখে যে আপনি কী কালারে ইউজ করতেছেন, কোন কালারের শার্টটা পরছেন, কী জিনিস ইউজ করছেন, ওই জিনিসটা দেখে আপনার কিছু অ্যানালাইসিস করতে পারি। ওই প্রজেকশনটা দিয়ে আমরা উই ক্যান ফাইন্ড সাম ডেটাস। আমরা বলি না ওই যে প্রেডিকশন যেটা করি আর কি, মানে আপনার দেখলাম যে আপনি এখন আমি যদি দেখি আপনি পিঙ্ক কালারের সব কিছু ইউজ করতেছেন, তার মানে একটু ইউ আর মোর লাইক একটু গার্লিশ, তাই না? তার মানে একটু মোর হচ্ছে লাইক ইটস মোর লাইক দ্যাট। সো ওই জিনিসটা আপনি কী কালার ইউজ করতেছেন, কোন ধরনের করতেছেন, কী ধরনের শার্ট পরতেছেন, ওই জিনিসগুলো দেখে কিন্তু আপনার পার্সোনালিটি বা এইগুলোকে কিছু হলেও প্রজেকশন করা যায়। সো এখানেই বলতেছে ওই প্রজেকশন মেথডস, বুঝছেন? ফাইনালি দ্য লাস্ট স্লাইড, মাল্টি মেথডস অফ ডেটা কালেকশন। মাল্টি মেথডস অফ ডেটা কালেকশনে বলতেছে বিকজ অলমোস্ট অল ডেটা কালেকশন মেথডস হ্যাভ সাম বায়াসেস অ্যাসোসিয়েটেড উইথ দেম, কালেক্টিং ডেটা থ্রু মাল্টি মেথডস and from multiple sources lends rigor to research. Good research entails collection of data from multiple sources and through multiple data collection methods. Such research though would be more costly and time consuming. Multi methods বলতে কি ডিফারেন্ট সোর্সের ডেটা কালেকশন করতে, কারণ প্রত্যেকটা ডেটা কালেকশন মেথডেরই কিছু না কিছু বায়াস আছে। তো যেহেতু কিছু না কিছু বায়াস আছে, আমি যদি মাল্টি মেথডের ডেটা কালেকশন করতে পারি বা কয়েকটা মেথডসের ডেটা কালেকশন করতে পারি, তাহলে কিন্তু ওই বায়াসগুলো ওভারকাম করা পসিবল। হ্যাসেল হইলেও বাট আপনার তো অ্যাকুরেসি বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বাট এখন যদি কিছু সফিস্টিকেটেড হয় খুব, যেগুলো হচ্ছে মেডিসিনাল ডক্টর যেগুলো করে, সব রিসার্চ তো আপনার বিজনেস না। এখন আপনি ধরেন একটা কোভিডের যখন আপনি কোভিডের বের করতেছেন, সে কোভিডের আপনি ওই আমরা কি ভ্যাকসিন বের করবো, তখন তো এভরিওয়ান ইজ উইলিং টু অ্যান্সার করবেন না। এটা তো একটা মানে পুরো একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, তাই না? সো এটা তো মাল্টি মেথড আপনি ডেটা কালেকশন করবেন কি না অ্যাকুরেসির জন্য।
আপনি অনলাইনে করবেন, ফিজিক্যালি করবেন, হসপিটালে গিয়ে করবেন, বুঝছেন? তো শুধু একটা স্টেপ না। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা চাইলে এগুলো কনজিউমিং হলেও এভরিওয়ান, এরা যারা নিবে তারাও উইলিং, আবার যারা দিবে তার বোথ পার্টিস উইল বি উইলিং। আপনার কাছে যদি এখন কোভিডের আমরা বললো যে আমরা ওই যে কোভিডের একটা ভ্যাকসিন বের করবো, তাহলে আপনি কি চাইলে দিবেন না? সেটাই। তো ওই ধরনেরগুলোতে আমরা কী করতে পারি? মাল্টি মেথড ইউজ করতে পারি। 2-3 ভাবে ডেটা কালেক্ট করলে তাহলে বায়াসগুলা ক্যান বি মিনিমাইজড। সো দ্যাটস ইট, উই আর ডান উইথ দ্য কোর্স ম্যাটেরিয়ালস ফর ইয়াপ। সো আপনাদের চ্যাপ্টার 3 পার্ট 2, 4, 5, 6 and 8, রাইট? দ্যাটস ইউর ফাইনাল সিলেবাস। সো নেক্সট ক্লাসে উইল বি রিভিউ ক্লাস অ্যান্ড সাজেশন। চ্যাপ্টার 3 পার্ট 2, মানে চ্যাপ্টার 3 কিন্তু ওইটা না, মানে মিড 1-এ যে চ্যাপ্টার 3 ছিল ওইটা না। চ্যাপ্টার 3 পার্ট 2, 4, 5, 6 and 8। 7 নাই শুধু, 3 থেকে 8 পর্যন্ত, 7 খালি বাদ। এবার আসেন কি কি কাজ করে কিনা, মানে সোশ্যাল মিডিয়া, মানে এটা কি আপনার রিসার্চ প্রপোজালটা দিবেন, সবসময় মনে রাখবেন যে অ্যাকচুয়ালি আপনি ক্লিয়ার হইতে হবে আপনি কী চাচ্ছেন। সোশ্যাল মিডিয়া কাজ করে কিনা যদি আপনি বলেন, তাহলে কি কাজ করে কিনা, ওয়াই কোয়েশ্চেনটা আসা যাবে না, হ্যাজ টু বি ক্লিয়ার। সোশ্যাল মিডিয়া কিসের জন্য, কোন মার্কেটিংয়ের জন্য, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কি মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়া? তো হ্যাঁ, অ্যাজ এ টুল কি, মানে আপনি একটা স্পেসিফিক হইতে হবে জিনিসটা। আপনি মার্কেটিং তো এখন অনেক কিছু মার্কেটিং হইতে পারে। আপনি একটা ব্যাংকের মার্কেটিং করতে পারেন, একটা প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন, একটা কলমের করতে পারেন, ইউনিভার্সিটির মার্কেটিং করতে পারেন, তাই না? না, ওয়াই বাংলাদেশ লুজেস, এটা এটা তো অনেক এটা তো আপনার প্রেডিক্টেবিলিটি লুজ, তো উইনার এখানে তো অ্যান্সার তো অলরেডি, মানে এখানে ওয়াই লুজেস এখানে তো আসলে রিসার্চ করা একটা গেমের উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু আপনি দেখতে পারেন যে একটা টিমের পারফরমেন্স কীরকম, বা টিমে এখন কি স্ট্রং। ডিরেক্ট কোশ্চেন করবেন না রিসার্চ প্রপোজালে, কোনো ডিরেক্ট কোশ্চেন করতে হয় না। মানে আপনি ওয়াইজ এরকম না, আপনি যেরকম আপনি সোশ্যাল মিডিয়া ইউজিং সোশ্যাল মিডিয়া, ধরেন আপনি একটা প্রোডাক্ট ইউজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি মার্কেটিং যদি বলেন, একটা স্পেসিফিক জিনিস চিন্তা করেন। ওভারঅল মার্কেটিংটা করলে তো অনেক অনেক ব্রড হয়ে যাচ্ছে, কথাটা বুঝছেন? হ্যাঁ, তাহলে সোশ্যাল মিডিয়া ক্যান বি ইউজড অ্যাজ এ সোর্স অফ সে ডিজিটাল মার্কেটিং হতে পারে। ডিজিটাল মার্কেটিং অফ কোন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট হতে পারে, সে লাইক আপনার এডুকেশনাল প্রোডাক্ট হতে পারে, কনজিউমার প্রোডাক্ট হতে পারে, বা ব্যাংকিং প্রোডাক্টস হতে পারে, একটা মেনশন করে দেন, তাহলে জিনিসটা উইল বি ইজিয়ার। 3-4 পেজের হবে কেন? আপনি ওটা ইন ডেপথে যাইতে হবে, আপনি ওটা নিয়ে পড়াশোনা করেন, আপনি সার্চ দেন, দেখেন কত জার্নাল আপনি বের হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া যদি আপনি অ্যাজ এ টুল ফর ডিজিটাল মার্কেটিং অফ কনজিউমার গুডস, এই জিনিসটা সার্চ, সোশ্যাল মিডিয়া অ্যাজ এ টুল ফর হাউ এফেক্টিভ ইজ দ্য সোশ্যাল মিডিয়া, হাউ এফেক্টিভ ইজ দ্য সোশ্যাল মিডিয়া অ্যাজ এ টুল ফর ডিজিটাল মার্কেটিং অফ কনজিউমার প্রোডাক্টস। ওই এখন আপনি How effective is the social media as a tool for digital marketing of fast moving consumer goods? Fast moving consumer goods হলে যে আপনার যে ইউনিলিভার আছে, আছে যে কতটুকুন এফেক্টিভ সোশ্যাল মিডিয়া যদি আপনি ইউজ করেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো এখন হাইপটা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, দিস আর লাইক অনেক, তো এই জিনিসগুলো আপনার মানে yes আমরা তো না, মানে আমি চাচ্ছিলাম স্যার, মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কিভাবে আপনার অনলাইন মার্কেটিং কে হেল্প করে। অনলাইন মার্কেটিং কে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। হ্যাঁ, এমআইএস ইজ রিলেটেড টু অনলাইন মার্কেটিং। সো অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন, মানে ইম্প্যাক্টস অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে ইম্প্যাক্টস আপনার কীভাবে তারা ইম্প্যাক্ট করতেছে, বা জিনিসটাকে কীভাবে তারা অর্গানাইজ করতে হেল্প করতেছে, রাইট? মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কীভাবে অনলাইন মার্কেটিংটাকে আপনার মানে ই করতেছে, হ্যাঁ, অনলাইন মার্কেটিংয়ের মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের একটা পার্টই কিন্তু অনলাইন মার্কেটিং। আপনি চিন্তা করে দেখেন, মানে এমআইএসের যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের আন্ডারে কিন্তু একটা উইং, একটা সেপারেট উইং আর কি। সো ওই জিনিসটাকে দিয়ে যে আপনি এখানে দেখতে চাইতে পারেন যে যে জিনিসটা হইতে পারে
যে এটার এফেক্টটা কি, মানে হাউ ম্যানেজমেন্ট ইনফরমেশন আন্ডারে যদি মানে আমরা যখন অনলাইন মার্কেটিংটা এটা কন্ট্রোল করতেছি, এটার এফেক্টটা কতটুকুন, এফেক্টিভনেসটা কতটুকুন সেটা দেখতে চাইতে পারেন। আরেকটা জিনিস হইতে পারে যে মানে একটা স্পেসিফিক অর্গানাইজেশন মেনশন করে দেন। অ্যামাজন, হ্যাঁ হইতে পারে, অ্যামাজন মেনশন করেন, বা একটা যে কোনো একটা ইন্ডাস্ট্রি বা ক্যাটাগরি মেনশন করে দেন যে আপনি দেখতেছেন অনলাইন মার্কেটিং, আপনি দেখতে চাচ্ছেন যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে দিয়ে হাউ এফেক্টিভ ইজ দ্য অনলাইন মার্কেটিং ফর সে অনলাইন ডেলিভারি, মানে যারা যে অনলাইন প্রোডাক্টস। অ্যামাজন কী করে অনলাইন, তাহলে অনলাইন সবগুলো আপনি নিয়ে নেন, অ্যামাজনে হলে আপনি সবই ইউজ করতে পারেন। অ্যামাজনে যাবেন কেন, আপনি এখানে ইউজ করেন, আপনি দারাজ ইউজ করেন, আপনি এইগুলো আপনার দেশে যে জিনিসগুলো আছে সেগুলো ইউজ করেন। অ্যামাজনে তো দ্যাটস আ ডিফারেন্ট। এখান ওয়ার্ল্ড ওয়াইডটার থেকে আপনি আপনার দেশের সাথে রিলেট করেন, তাহলে তো মোর রিলেভেন্ট হবে, তাই না? তাহলে আপনি দেখবেন যে ম্যানেজমেন্ট ইনফরমেশনের সাথে কিভাবে আপনি অনলাইন মার্কেটিংটাকে ইন্টিগ্রেট করতে পারেন। ইন্টিগ্রেট করলে হাউ ইফেক্টিভ ইট বিকামস ফর দ্য অর্গানাইজেশন, ফর অর্গানাইজেশন সাচ অ্যাজ আপনার এই যে যে যারা আর কি যে অনলাইন ই স্টোর্স যারা আর কি, লাইক অ্যামাজন, দারাজ, ইবে, বুঝছেন ব্যাপারটা? সো এদের জন্য কতটুকু এফেক্টিভ বুঝছেন? সো এনি কোয়েশ্চেন্স বলেন। ফেসবুক নিয়ে কিছু করা যায় তো ডিজিটাল ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিংই তো ফেসবুক। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে effects of Facebook on what? on youth বা কিছু young generation. Effects of Facebook on young generation মানে কি ধরনের এফেক্টস, মানে অ্যাকচুয়ালি কি? তাহলে এখানে আপনাকে ওয়ার্ডিংটা সুন্দর করতে হবে যে মানে ফেসবুক ইউসেজ ইম্প্যাক্টস বা ইফেক্টস বা ইম্প্যাক্টস অফ ফেসবুক ইউসেজ অন সোশ্যাল ইউথস বা ইউথস অফ টুডে। মানে সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক না বলে সোশ্যাল মিডিয়া বলেন। শুধু ফেসবুক মেনশন করাটা মানে টু মোর স্পেসিফিক হয়ে যায়। সো ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়া অন দ্য ইউথস অফ টুডে, সবগুলো আপনি নিতে পারবেন। হ্যাঁ, ইউসেজ অন দ্য ইউথস অফ টুডে। হ্যাঁ, সো অনেক ধরনের এটা কি হচ্ছে, অনেক সোশ্যাল ইয়া হচ্ছে। On the youths of today. ঠিক আছে? Effects of social media usage on the youths of today. ঠিক আছে? ইন্ট্রোডাকশন দেখছি ব্যাকগ্রাউন্ড প্লাস হিস্টোরি। Impacts of social media usage on the youths of today. হ্যাঁ, আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড প্লাস হিস্টোরি। ঠিক আছে, মানে স্যার এটা কিভাবে কি হালকা ডোজ? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিস্ট্রি। সো এটার উপরে অনেক অবভিয়াসলি আপনি যেটা করতেছেন MIS রিলেটেড টু দ্য অনলাইন মার্কেটিংয়ের সাথে কিছু রিসার্চ আছে, তাই না? আমি করবো স্পেসিফিক একটা অর্গানাইজেশন নিয়ে শুরুতে কিরকম ছিল, MIS কিভাবে হেল্প করছে। হ্যাঁ, মানে এটার হিস্ট্রিটা কোথা থেকে? MIS তো একদিন থেকে শুরু হয় নাই। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটার উৎপত্তি এক জায়গা থেকে হয়েছে, তাই না? সো ধরেন 1980s হয়েছে। তো এইটা যখন থেকে হয়েছে তখন আপনি এটা নিয়ে একটু কথা বলবেন যে অমুক সময় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উৎপত্তি, এখান থেকে আস্তে আস্তে অর্গানাইজেশনরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকে তাদের ইন্টিগ্রেট করা শুরু করলো তাদের অর্গানাইজেশনের সাথে। এটার থেকে আমাদের কি ERP আসলো, তাই না? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এই জিনিসটা কীভাবে অর্গানাইজেশনদেরকে হেল্প করে, এবং এই জিনিসটা দিয়ে এখন এটার সাথে অনলাইন মার্কেটিংটাকে কীভাবে ইন্টিগ্রেট করে যে আরও বেটার পারফরমেন্স আনা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই দুই জিনিসটাকে ইন্টিগ্রেট করে কিভাবে আমরা আরও বেটার রেজাল্টস বা এফেক্ট, আরও কন্ট্রোল মেকানিজমটা আমরা কিভাবে আরও বেটার করতে পারি। বুঝছেন ব্যাপারটা? স্যার যদি আমরা এই সাবজেক্টটা নেই স্যার, মানে এই টপিকটা যদি নেই প্রপোজাল যে সোশ্যাল মিডিয়া ইউজেজ অন দ্য ইউথস অফ টুডে ইম্প্যাক্টস, ফার্স্টে স্যার আমরা সোশ্যাল মিডিয়া তো এখানে ফেসবুক আছে, টুইটার আছে, দেন আর কি লিঙ্কডইন আছে। ওইগুলো ভালোটাও বলতে হবে, খারাপটাও বলতে হবে। লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া মানেই খারাপ জিনিস না, আর ফেসবুক মানেই খারাপ জিনিস না। ফেসবুকে অনেক ভালো কিছু করারও আছে। ফেসবুকে আপনি অনেক লার্নিং গ্রুপস আছে যেখানে আপনি অ্যাড হয়ে আপনি অনেক ইনফরমেশনও পাইতে পারেন।
এডুকেশন গ্রুপ আছে, হায়ার স্টাডি অ্যাব্রড আছে, যেখান থেকে অনেকে অনেক ধরনের হেল্প পায়, অনেক বিভিন্ন মানুষের সাথে করে কীভাবে আপনি বাইরে পড়তে যেতে পারেন, কোন দেশে গেলে ভালো হয়, অনেক ধরনের কাউন্সেলিং। সো আপনি খারাপ দিকটাই যে খালি তুলে ধরবেন ব্যাপারটা তা না, ভালো খারাপ দুইটাই তুলে ধরবেন। ইন্ট্রোডাকশনটা কিসের মানে সবগুলোকে নিয়ে একটু তাহলে করতে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সবগুলো নিয়ে বলতে হবে। সোশ্যাল মিডিয়াতে যা যা আছে, আপনার ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, টিকটক আছে, সবই আর কি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। স্যার স্পেসিফিক একটা নিয়ে করলে হয় না স্যার, তাহলে জিনিসটা আমাদের একটু ভালো হয়, কারণ সব তো তাইলে তাই আমার সবগুলো, যেমন আমি টুইটার ইউজ করি না, আমি লিঙ্কডইনও ইউজ করি না, আমি স্যার যে মানে শুধু ফেসবুক ইউজ করতে চান? যদি এটা নিয়ে হয় তাহলে মনে করেন যে আমাদের জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, যদি মনে করেন যে আরো স্পেসিফিক করতে চাইলে করতে পারেন। কারণ এটা হলে আমাদের স্যার রিসার্চের বিষয়টা অনেক বড় হয়ে যায়, এবং আমার যে ব্যাকগ্রাউন্ড আপনি বুঝছি, হ্যাঁ। ইন্ট্রোডাকশন, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অনেকগুলো লিখতে ঠিক আছে, তাহলে ফেসবুক নিয়ে করেন। ঠিক আছে। সোশ্যাল মিডিয়া তাহলে এভাবে লিখে দিন, সোশ্যাল মিডিয়া ব্র্যাকেটে লিখে দিন ফেসবুক, বা ইম্প্যাক্টস অফ ফেসবুক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া, ইম্প্যাক্টস অফ ফেসবুক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অন দ্য youths of today, Impacts of social media, impacts of Facebook as a social media impacts of Facebook as a social media on the, social media users তাহলে আর হবে না স্যার। না না ইউসেজ হতে পারে, ইউসেজ তো আসবেই। ইম্প্যাক্টস অফ ফেসবুক, ওয়ার্ডটা কেমন হয় না, impacts of Facebook as a social media usage, না অ্যাজ এ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ তাহলে social media on the youth of today। এটা দিলে সবাই সবাই বলতে কারণ টুইটার মধ্যে যেগুলো ইউজ করি না এগুলো স্যার হ্যাঁ বলেন। আমরা যদি করে লিখি যে effects and impacts of MIS on ইফেক্টস অ্যান্ড ইম্প্যাক্টস কি, মানে ইম্প্যাক্টসটাই মোরলেস মানে এফেক্টসটাকে ইনক্লুড করে, তো একই মানে, হ্যাঁ ইফেক্টস তো পজিটিভ ওয়ে হইতে পারে, তাহলে শুধু ইফেক্টস দেন। ইফেক্টসটা আপনি পজিটিভ না নেগেটিভ সেটা আগের থেকে কেন জাজ করবেন, ওটা আপনি পরে যেয়ে বলবেন, মানে ওটা আপনার রিসার্চের প্রপোজালের পরে আপনি যে বলবেন যে আমরা ইফেক্টসটা দেখতে চাই অ্যাকচুয়ালি যে কি কি হইতে পারে আর কি, বুঝতে পারছেন? effects of MIS on online marketing। হুম, ও ছিল স্যার একটা লাস্ট প্রশ্ন স্যার, এটা আমার জি। কাছে বেশি ও ছিল এই গ্রুপে ছিল এই চ্যাপ্টার থেকে কভার হচ্ছে আমাদের লিটারেচার থিওরিটিক্যাল সব কভার হয়েছে। আপনি টোটাল সিলেবাসটাই আপনি এখানে কভার করছেন, যে আমরা বড় ফ্রেমওয়ার্কটা দেখাইছি না, ওই টোটাল জিনিসটাই কভার করে, বুঝতে পারছেন? ইন্ট্রোডাকশনে স্যার যদি আমি ফার্স্টে স্যার লিখছেন যে ব্যাকগ্রাউন্ড প্লাস হিস্ট্রি, এখানে কি ইন্ট্রোডাকশনে ফার্স্টে একটু ফেসবুক সম্পর্কে বলতে হবে, তারপরে হিস্ট্রিতে ফেসবুক কিভাবে আমাদের লাইফে আসলো, আমরা কিভাবে ফেসবুকের উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে গেলাম, তাই না? ফেসবুক এখন আমাদের একটা অপরিহার্য জিনিস হয়ে গেছে, যেটা ছাড়া ইউজ করতে, হ্যাঁ। সো কীভাবে এই ফেসবুকটা আমাদের এখন ডেইলি লাইফের মধ্যে একটা পার্ট হয়ে গেল, হ্যাঁ। ইটস এ ম্যাটার অফ কমিউনিকেশন। ফেসবুক ছাড়া আপনি চিন্তা করেন মানে অনেকটাই ডিফিকাল্ট, অনলাইন শপিং থেকে শুরু করে মানে কমিউনিকেশনস, অনেক ইনফরমেশনই কিন্তু আমরা দিই। এখন আমরা যে একটা কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোথায় খুঁজি ট্রাফিক অ্যালার্টে, এই অমুক রাস্তায় একটা ঝামেলা হয়েছে, কী হয়েছে দেখি তো ট্রাফিক অ্যালার্টে দেখি, তাই না? একটা পুরানো পণ্য বিক্রি করবেন রিসাইকেল বিনে, রাইট? এই যে ইউসেজগুলো আমাদের কি অনেকগুলো কারণে কিন্তু ফেসবুক এখন একটা মিডিয়াম অফ কি কমিউনিকেশন হয়ে গেছে, তাই না? শুধু নট অনলি, তারপর আবার মেসেঞ্জারে আপনি অনেক ফ্রেন্ড লিস্ট আছে যাদের কাছে চাইলে আপনি রিচ করতেছেন। এখন ফ্রেন্ডদেরকে কিন্তু আর ফোন দেওয়া হয় না, ফোন দেন অমুক আপনার ধরেন আপনার স্কুল লাইফের একটা ফ্রেন্ড, তার সাথে কি আছেন আপনি ফেসবুকে অ্যাডেড আছেন, তার নাম্বার আপনি এখন আর রাখেন না, হয়তো সেভ করেন না বা রাখার প্রয়োজন মনে করেন, আরে ফেসবুকে তো আছেই, নক দিলে ওরে পাওয়া যাবে, ঠিক কি না? যে আপনার স্কুলের লাইফের ফ্রেন্ড, তার সাথে আপনার রেগুলার দেখা হয় না, ওর সাথে কন্ট্যাক্ট করতে হলে কী করতে হয়, আপনি ফেসবুকে একটা নক দেন, কী রে দোস্ত, কী অবস্থা, কেমন আছিস, তোর সাথে একটু কথা আছে, ঠিক কি না? ইন্ট্রোডাকশনে তো মানে আমি এটা লিখলাম ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, এগুলো তো লেখা লাগবে না, বাট নিচে যে দুইটা আছে রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ হ্যাঁ। এগুলো তো আলাদা হেডিং দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো রিসার্চ অবজেক্টিভসটা আপনি কী বের করতে চান, কী আনবেন, সেই জিনিসগুলো আপনার বের করে দিতে হবে না, সেই জিনিসগুলো। তারপর লিটারেচার রিভিউতে কি আসবে স্যার? লিটারেচার রিভিউতে বলবেন এই যে এগুলো নিয়ে কী ধরনের রিসার্চ হয়েছে ফেসবুকের উপরে, ওই ইয়ুথসদের উপরে, ইয়াং জেনারেশনের উপরে ফেসবুকের ইম্প্যাক্টসগুলোর ধরনের কী ধরনের রিসার্চ হয়েছে। সো ওখান থেকে আপনি নতুন কী বের করে আনতে চান, যেগুলো হয়েছে মানে ওই সেম জিনিস তো আপনার করার দরকার নাই, কথাটা বুঝছেন? লিটারেচার রিভিউটা হচ্ছে আপনি বলবেন যে এই জিনিসগুলো অলরেডি হয়ে গেছে, ফেসবুক ইউসেজের কী কী ইম্প্যাক্টস ইয়াং জেনারেশনের উপরে পড়ে, এই কথাগুলো অলরেডি বিভিন্ন রিসার্চের মাধ্যমে বলা হয়েছে বা বের করে আনা হয়েছে। এখন এই জায়গার থেকে আমি নতুন করে আবার অন্য কিছু নতুন কিছু বের করে আনতে চাই, বুঝছেন ব্যাপারটা? সেটাই হচ্ছে লিটারেচার রিভিউ। পাস্টে কী কী কাজ করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে আপনি বলবেন এখানে। আজকে কি হয়েছে, এখন আমি নতুন কি করতে চাচ্ছি। হ্যাঁ, নতুন আপনি কী বের করবেন, নতুন কী বের করতে চাচ্ছেন, বুঝছেন ব্যাপারটা? দ্যাটস তারপরে হচ্ছে
থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্লাস হাইপোথিসিস ডেভেলপমেন্ট, হ্যাঁ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তো আপনি যেভাবে ডেভেলপ করবেন যে কীভাবে এখন আপনি যে ফেসবুক এখানে কি কি ইউসেজ, তার মানে এখানে আপনি দেখতে চান যে ধরেন সাপোজ এখন ফেসবুকের কি কি ইউসেজ আছে সেইগুলো আপনি বের করবেন, ওগুলো হবে আপনার কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? এইগুলা আপনার এফেক্ট করতেছে কি, কিসের উপরে এফেক্ট করতেছে, ইয়াং জেনারেশনের কোন জিনিসটা, মেন্টাল হেলথের উপরে বা তাদের কি পারফরমেন্স, সেই জিনিসটা কিন্তু আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো এইখানে কিন্তু আরেকটু স্পেসিফিক হইতে হবে। ইম্প্যাক্টস অন ইয়র জেনারেশন, কিসের ইম্প্যাক্ট, ইয়র জেনারেশনের উপরে কি, তাদের ফিজিক্যাল ইম্প্যাক্ট, হেলথ মেন্টাল হেলথ ইম্প্যাক্ট, না কোন ইম্প্যাক্টটা, মানে বুঝতেছেন ব্যাপারটা? স্যার হোয়াট ইমপ্যাক্ট লিখে রাখতে হবে স্যার। হ্যাঁ, তাহলে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আপনি চুজ করবেন না, তাহলে আপনি যে বের করবেন ইয়র জেনারেশনের উপরে কি ইম্প্যাক্ট, ইয়র জেনারেশনে কিসের ইম্প্যাক্ট হচ্ছে, তাদের মেন্টাল হেলথ নাকি তাদের লিটারেচার সরি আমি এটা একটা বক্সের মধ্যে দিতে পারি না যে সোশ্যাল মিডিয়াটা আপনার হ্যাঁ বক্সের মতো ওই সাল থেকে আপনি দিতে পারেন যে অমুক সাল থেকে শুরু হয়েছে, পাশাপাশি কোন সালে কোন রাইটার, আপনি একটা টেবিল করলেন যে ফার্স্টে হচ্ছে ইয়ারগুলো দিলেন, ইয়ারগুলো মেনশন করার সাথে সাথে সেকেন্ডটারিতে দিলেন হচ্ছে আপনি রাইটারগুলোর নাম লিখলেন বা যারা যারা অথর ছিল তাদের নাম লিখলেন, লেখার পরে আপনি থার্ড কলামে লিখলেন যে অ্যাকচুয়ালি কে কে কোন কাজটা করছে, বুঝতে পারছেন? এটা টেবিল ফরম্যাটে দিয়ে দিলেন তাহলে সুন্দর হয়। একটা টেবিল ফরম্যাটে দিতে পারলাম যে লার্নিং অপরচুনিটিস কতজন মানুষ শিখলো বা কতজন মানুষ ফর এক্সাম্পল দিতে পারলো। এখানে কিন্তু আপনার একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আনতে হবে। ইম্প্যাক্টস অন ইউথ জেনারেশন শুধু যদি বলেন তাহলে কিন্তু জিনিসটা ভেগ হয়ে যাচ্ছে, মানে অ্যাম্বিগুয়াস। ইম্প্যাক্টস তাদের কিসের উপরে তাদের ইম্প্যাক্ট, এই জিনিসটা বলতে হবে। মেন্টাল নাকি স্যার নাকি ফিজিক্যাল তো ইম্প্যাক্টস না, মানে মেন্টাল, মানে তাদের মানে মোরালিটি হইতে পারে, মোরালিটি দিতে পারেন, তাদের মোরালিটি কিভাবে ইম্প্যাক্ট করতেছে। আপনি দিতে পারেন হচ্ছে যে তাদের মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদের ইয়র জেনারেশনের মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই জিনিসটা আপনি আনতে পারেন। তাহলে আপনি তাহলে দেখেন ইম্প্যাক্টস অফ ফেসবুক ইউসেজ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া অন দ্য মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইয়থস অফ টুডে। মানে স্যার এটা কি মোরালিটি স্যার, এটা কি বললেন ইয়েতে ট্রেড আপনার কোন জিনিসটা and না তাদের এটা বলতেছি স্যার এটা এখন তাহলে তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অনেকগুলো হয়ে যাবে, আপনার কথাটা বুঝেন। মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, এখন আপনি ফেসবুক দেখে অনেকে আসতেছে দেখতেছে সারাদিন গান বাজনা নাচানাচি টিকটক ফিকটক এগুলো দেখতেছে, আবার কেউ আছে কি করতেছে এটাকে প্রোডাক্টিভ হিসাবে ইউজ করতেছে, অনলাইন বিজনেস করতেছে, মার্কেটিং করতেছে, বিভিন্ন ভালো ভালো গ্রুপের সাথে যুক্ত হয়ে অনেক তথ্য আদান প্রদান করতেছে। তাইলে কি এটা আপনার মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতেছে না? কেউ আসতেছে বকে যাচ্ছে, বাজে বাজে ফ্রেন্ডদের সাথে মিশে বকে যাচ্ছে, তাহলে তাদের মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্টটা কী হচ্ছে, হ্যাম্পার্ড হচ্ছে, ঠিক কি না? রেফারেন্সেস দিতে হবে আমার। হ্যাঁ রেফারেন্স তো অবশ্যই, না আপনি কোথেকে নিয়েছেন আমি বুঝবো কেমনে? স্যার হাইপোথিসিস হাইপোথিসিস যে দেখবেন ফেসবুকের কোন কোন ইউসেজগুলা, যেমন ফেসবুকের কী কী ইউসেজ আছে, ফেসবুক মার্কেটিং আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, এক একটা জিনিসের ইম্প্যাক্টগুলো কোন কোন জিনিসটার ইম্প্যাক্টগুলো কোথায় কীভাবে পড়তেছে, হাইপোথিসিস এভাবে করবেন না আপনি। একটা হচ্ছে ফেসবুকের জেনারেল যে আপনার নিউজ স্টোরিজ আসে সেটা একটা জিনিস, আবার ওখান থেকে আসে ফ্রেন্ডস যারা ফেসবুক ফ্রেন্ডস, এটার একটা ইম্প্যাক্ট আছে না স্টুডেন্টদের উপরে, ঠিক না? আপনি ফেসবুকে তো র্যান্ডম বাজে ছেলেদের সাথেও তো ফ্রেন্ডশিপ করতে পারেন, ফেসবুকের মাধ্যমে আপনি অনেক খারাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারেন না, আবার অনেক ভালো জনের সাথেও জয়েন হতে পারেন। মেসেঞ্জার ভিডিওস হ্যাঁ ক্যাটাগরাইজ করবেন, ফেসবুক ইউসেজের মধ্যে কী কী থাকে ওটা আপনি বের করেন এক্স্যাক্টলি, ওই জিনিসটা আমি তো এখন বলতে পারছি না, ওটা আপনি রিসার্চ করলে বুঝতে পারবেন। মার্কেট প্লেস থাকে, ফ্রেন্ডস থাকে, হ্যাঁ তারপরে আপনার ভিডিওস থাকে, তাই না? মেসেঞ্জার ভিডিওস মার্কেটপ্লেস ইউসেজগুলো কী কী আছে সেটা আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন। ওই ইউসেজগুলোর ইম্প্যাক্টগুলো কী হচ্ছে কিসের উপরে, কার কার উপরে, ওই ইউথদের মোরালিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, মোরালিটি অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট। মোরালিটি কি আপনার মোরাল, যে আপনার ভ্যালুস প্রিন্সিপালস। হ্যাঁ এখন আমরা অনেকে দেখে একটা ছেলে উদ্বুদ্ধ হয়ে গেল, ওই যে ওদিন দেখলাম যে কি হিপ হপ শো হয়েছে, যে মানে যেটা আমাদের কালচারের সাথেও যায় না, আবার আমাদের ইসলামিক রিলিজিয়াস মাইন্ডের সাথেও যায় না, ওই যে দেখছেন না? তারপরে যে ওটিলিয়া আসছিল বাংলাদেশে, ওটিলিয়া আসছিল দেখছেন তো? তো ওই ওটিলিয়ার মানে কনসার্টে যেই ধরনের আমরা পোর্ট্রেটটা দেখলাম সেটা আসলে বাঙালি কালচারের সাথে জিনিসটা যায় না। ওটা মনে হয়েছে আমাদের, মানে আমার কাছে মনে হয়েছে যে ওটা হতে পারে একটা বকে যাওয়া যারা একটু এই ধরনের মানুষজন হচ্ছে এই ধরনের এন্টারটেইনমেন্টে অভ্যস্ত হবে। বাট আমরা যদি আমাদের কালচারের সাথে চিন্তা করি তাহলে উই আর নট লাইক দ্যাট, রাইট?
যে ওখানে যে আয়া মানে মনে হচ্ছে যে সব হাফ ড্রাঙ্ক, মানে নাচ নাচ গান, মানে ড্রেসের কোনো ঠিক ঠিকানা নাই, হ্যাঁ, মানে ছেলে মেয়ে, মানে ইটস লাইক সো ফ্রি মিক্সিং, মানে দ্যাট ডাজন্ট সাপোর্ট আওয়ার কালচার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার রিলিজন। সো দিজ আর ইম্প্যাক্টস। সো ওগুলা দেখেও কিন্তু তার মানে কি ফেসবুক ভিডিওস ওইটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। সো একটা যে বাচ্চা ছেলেটা 14-15-16 বছরের বাচ্চা ছেলেটা, ও কিন্তু দেখেও হি মাইট ফাইন্ড ইন্টারেস্টিং, আরে ওরা এত মজা করতেছে, আমি ওদের মতো হব। কী হইলো? ডিরেইল হয়ে গেল। আমাদের যে কালচার, মোরালিটি বা আমাদের যে ভ্যালুস, প্রিন্সিপালস, বিলিভস, রিলিজিয়াস বিলিভস, ওগুলোর থেকে সরে যেয়ে সে কোথায় চলে গেল? ওয়েস্টার্ন একটা বাজে ইসের দিকে চলে গেল, যেটা আমাদের জন্য উই ডোন্ট সাপোর্ট। হ্যাঁ, ওয়েস্টার্নরা কিন্তু মাইন্ড করে না। ওয়েস্টার্নরা দে ওয়ার্ক থ্রু আউট দ্য উইক, 5 ডে ওয়ার্ক করবে তারা। আপনার হচ্ছে ফ্রাইডে নাইটে বা স্যাটারডে দিয়ে যে তারা মানে দে ওয়ার্ক পার্টি হার্ড, তারা ড্রিঙ্ক করতেছে, তারা অ্যালকোহল খাচ্ছে, তাদের দেশে ইটস ভেরি নর্মাল, ইটস দেয়ার কালচার। দে ডোন্ট বদার। আপনি যাবেন ক্লাবে, পাবে, ঠিক আছে, পাবে যাবেন, ক্লাবে যাবেন, ড্রিঙ্ক করবেন, ইউ উইল ড্যান্স, ইউ উইল হ্যাভ ফান, দ্যাটস দেয়ার কালচার। বাট এটা কি আপনার বাবা মা আমাদের কালচারে সাপোর্ট করবে? যে আপনি, আমার ছেলে যাচ্ছে প্রত্যেক শুক্রবার আর শনিবারে, আমার ছেলে যায় বাড়ি যেয়ে মদ খায়, মদ খেয়ে নাচানাচি করে, এটা আমাদের কালচারে কেউ শুনলে কী বলবে? আপনাকে অবশ্যই বলবে খারাপ। দেন ওই কালচারটা যদি এই ফেসবুকের মাধ্যমে যদি ঢুকে যায় বাংলাদেশে, তাহলে সেলফ অ্যান্ড মোরাল অ্যান্ড সেলফ ডেভেলপমেন্টে ইয়াং জেনারেশনের কী হবে? প্রবলেম হবে। হ্যাঁ বলেন। এইগুলা কোথায় কোথায়, এগুলো একটা দেখাবেন অ্যাপ্রক্সিমেট, এক্স্যাক্ট তো আর লাগবে না, আপনি কাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। কোয়েশ্চেনার যদি দেখাইতে পারেন ভালো, বাট নট নেসেসারি। কোয়েশ্চেনার তো আপনি এখন করতেছেন না, বাট যদি দেখাইতে পারেন ইটস গুড, যে আপনি কীভাবে ডেটা কালেক্ট করতে পারেন। ডেটা তো আপনি কালেকশন করবেন না, আপনি জাস্ট বলবেন যে আমি কেমনে কেমনে করতে পারি, যে অমুকদের কাছে যাবো, এতজনের কাছ থেকে ডেটা কালেক্ট করবো, এটা করার পরে আমি এখান থেকে মানে টার্গেট পপুলেশনটা এত, এখান থেকে আমি স্যাম্পলিং করবো এত, এর মধ্যে আমি ট্রাই করবো এতজনের ডেটা কালেক্ট করা, এই ডেটাটা কালেক্ট করে আমি অ্যানালাইসিস করব। বুঝতে পারছেন? আপনি কিভাবে করবেন সেটা বলবেন, বাট আপনাকে অ্যাকচুয়ালি করে দেখাইতে হবে না। তারপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, আর হচ্ছে রিকমেন্ডেশন, কনক্লুশন, আর রেফারেন্সিংটা কি স্যার? ওই যে যেখান থেকে নিছি ওইটা, হ্যাঁ, ওই জিনিসগুলো মেনশন করতে হবে। আপনাদের ওই যে কিছু রেফারেন্সিং, ওই যে এপিএ ফরম্যাট আছে, ওই যে আপনার অনলাইন থেকে আপনি বিভিন্ন যেখান থেকে যে নিছেন ওরা রেফারেন্সিং করে দেয়। নিচে লিংকটা দিয়ে দিলে হবে না না না, সফটওয়্যার আছে, কিছু সফটওয়্যার আছে, রেফারেন্সিং সফটওয়্যার আছে। আপনি অনলাইনে সার্চ দিলে আপনি পাবেন যে মানে আপনার বিবলিওগ্রাফি বা রেফারেন্সিং, ওয়ার্ড ফাইলে তো আপনি করবেন না, তো ওই জিনিসটা ওই যখন এইটা আপনি দিবেন, ওই লিঙ্কটা দিবেন, ওরাই আপনাকে অনলাইন রেফারেন্সিং করে দিবে। সাইটেশনস, সাইট ফর মি, এই আটা দেখেন, সাইট ফর মি, সাইট ফর মি। সাইট ফর মিতে যখন যাবেন, আপনি যখন লিঙ্কটা দিবেন, তখন ওরা আপনাকে রেফারেন্সিংটা করে দিবে। দের ইজ আ ওয়ে অফ রেফারেন্সিং। খালি লিঙ্ক দিয়ে দেওয়াটা কিন্তু রেফারেন্সিং না, কারণ লিঙ্ক দিয়ে দিলে আমি বুঝবো কিছু? রেফারেন্সিংয়ে থাকতে হবে অথর কে কোন পেজে কোন জায়গা থেকে কী নিয়েছেন, ডিটেলস থাকতে হবে। হ্যাঁ, এপিএ, আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন, এপিএ ফরম্যাটে দিবেন। হ্যাঁ, এপিএ, আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন, এপিএ ফরম্যাট। ওয়েবসাইটটা আপনি যে নেবেন সাইট ফর মিতে, সাইট ফর মিতে গেলে ওই লিঙ্কটা যখন দিবেন, তারা আপনাকে ওই সাইটের রেফারেন্সিংটা করে দিবে। আর এপিএ ফরম্যাটে যে জিনিসটা আসবে, সাইট ফর মিতে গেলে শিকাগো স্টাইল আছে, এপিএ ফরম্যাট আছে, আমেরিকান সাইকোলজি অফ অ্যাসোসিয়েশন, ওই ফরম্যাটে যেটা আসবে ওই জিনিসটা আপনি এসে আপনার রেফারেন্সিংয়ে দিবেন। বুঝতে পারছেন কি বলছি? এখন এমআইএস এর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসগুলো কী কী আছে, এখন এই জিনিসটা বের করতে হবে। এমআইএস এ কী কী আছে এই জিনিসগুলো আপনার জানতে হবে। অ্যান্ড এমআইএস এর কোন কোন ক্যাটাগরিগুলো আপনার কোন অর্গানাইজেশনে কাজ করছেন, এবং এমআইএস এর মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে অনেকগুলো আছে, যেরকম ইআরপি আছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। তারপরে এমআইএস এর মধ্যে আরও অনেক কিছু তো আছে, ঠিক আছে। আপনার কম্পিউটার মানে যে এখানে যে ইন্টিগ্রেশন সিস্টেম আছে, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং, এরকম অনেকগুলো ফ্যাক্টরস আছে এমআইএস এর মধ্যে। সো কোন কোন ফ্যাক্টরসগুলো আপনি নেবেন, ওই ফ্যাক্টরসগুলো আপনার অনলাইন মার্কেটিংয়ে কীভাবে ইম্প্যাক্ট করতেছে। এক্স্যাক্টলি, অনলাইন মার্কেটিংয়ের পারফরমেন্স বা অনলাইন মার্কেটিংয়ের রেভিনিউয়ে যে কোনো একটা স্পেসিফিক জিনিস আপনাকে মেনশন করতে হবে। অনলাইন মার্কেটিংয়ের ইম্প্যাক্ট বাই কী ইম্প্যাক্ট, কিসের ইম্প্যাক্ট বলতে হবে, যে অনলাইন মার্কেটিং রেভিনিউ বা অনলাইন মার্কেটিং পারফরমেন্স। বুঝতেছেন? অনলাইন মার্কেটিংয়ের থ্রুতে আমরা যে রেভিনিউটা জেনারেট করতেছি বা যেই সেলটা হচ্ছে, ওই সেলটা করার জন্য আমার এমআইএসের যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসগুলো আছে, এমআইএসের যে ফ্যাক্টরসগুলো আছে, সে ইআরপি আছে, ক্লাউড কম্পিউটিং আছে,
আরও ইন্টিগ্রেশন উইথ সোশ্যাল মিডিয়া আছে MIS এর, এই জিনিসগুলো আমার অনলাইন মার্কেটিংয়ের রিভিউ জেনারেট করতে কীভাবে হেল্প করতেছে বা কতটুকুন হেল্প করতেছে, বুঝছেন? সো এর মধ্যে আপনার মডারেটর থাকবে, মিডিয়েটর থাকবে। মডারেটর যদি থাকে এরকম, ওটা আপনি দেখবেন কি মডারেটর বা মিডিয়েটর আনা যায়। একটা তো মাঝখানে একটা মিডিয়েটর থাকবে। হ্যাঁ, আমি হাইপোথেসিসটা আগে দিয়ে তারপরে হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা তাহলে আমি হাইপোথেসিস আগে দিবেন কেন? আগে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক হবে। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, হাইপোথেসিস তো আপনার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কীভাবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ইম্প্যাক্ট করতেছে, এটাই হচ্ছে আপনার হাইপোথেসিস। সো আগে হচ্ছে আপনার রিসার্চ ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করতে হবে। রিসার্চ ফ্রেমওয়ার্কটা ডেভেলপ করে তখন আপনি বলবেন যে ধরেন হাউ ERP হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অন অনলাইন মার্কেটিং রিভিউ জেনারেশন। ERP ডু নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন অনলাইন মার্কেটিং রিভিউ জেনারেশন। এটাই হচ্ছে আপনার হাইপোথেসিস। বুঝতে পারছেন ব্যাপারটা? যে আপনি যে MIS এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যে ERPটা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইউজ করতেছেন, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের মধ্যে অনেকগুলো আছে, যেমন সেলস ফোর্স, অনেক কিছু আছে অনেকগুলো। সো এই যে আপনি ERPটা ইউজ করতেছেন, এই ERPটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। আবার আরেকটাতে বলবেন, মানে একটা অল্টারনেট হাইপোথেসিস, একটা হচ্ছে নাল হাইপোথেসিস। নাল হাইপোথেসিস অ্যান্ড অল্টারনেট হাইপোথেসিস। আপনি বলুন ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট নাই, তারপর জিনিসটা আপনাকে প্রুফ মানে আপনি তো আর প্রুফ করবেন না, বিকজ ইউ আর নট গোয়িং টু কালেক্ট ডেটা, বাট ইউ হ্যাভ টু অর্গানাইজ দ্যাট। মানে আপনি বলবেন এভাবে। ক্লিয়ার গাইস? ওকে, সো উই আর ডান ফর টুডে। অ্যান্ড অলসো আপনারা সবাই কাজ শুরু করে দেন। অ্যান্ড অন 10th উইল বি প্রেজেন্টেশন। সবাই ফর্মালি আসবেন। এই জিন্স ইজ নট আ ফর্মাল ড্রেস, ঠিক আছে? মেক শিওর দ্যাট সো ইউ আর মানে ক্লিন শেভ না, মানে ইউ আর টাইডি। আপনি যদি দাড়ি রাখেন সো ইটস শেভ, চুল টুল ঠিক আছে, এরকম সব কিছু কিন্তু ওভারঅল অ্যাপিয়ারেন্স, মানে ইউ শুড লুক নিট অ্যান্ড কি টাইডি, ঠিক আছে? সো আপনাকে যদি মনে হয় যে আমি একটা কর্পোরেট লুক নিয়ে আসছি,